আচ্ছা, আমরা জাস্ট এটার রেকর্ডিং মোডটা অন করলাম ক্লাসটা। ওকে। সো 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 জিও ভাই, সেটা হচ্ছে আমাদের পুরো কোর্সটার টপিকসটা আপনি হয়তোবা আগে থেকে জেনেছেন যে আমরা অ্যাজাইলের ফান্ডামেন্টাল এরিয়াটা কভার করব এবং স্ক্রাম মাস্টার সার্টিফিকেশনের জন্য প্রিপারেশনের যে লেভেলটা দরকার সেইটাতে যাব। পাশাপাশি আমরা এখানে প্রোডাক্টেও আপনার কিছু ডিসকাশন রাখবো। তো এটা হচ্ছে মানে আমাদের ওভারঅল প্ল্যান ফর কোর্সে। ওকে। সো রোডম্যাপ হিসেবে যেভাবে আছে, ফার্স্টে হয়তো আমরা একটা ইন্ট্রোডাকশন আমাদের মধ্যে থাকবে দুজনের, বিশেষ করে আপনার কারেন্ট ইন্টারেস্ট, কারেন্ট ক্যারিয়ার গ্রোথ এবং কারেন্ট প্রোগ্রেসটা জানার জন্য। দেন আমরা ইন্ট্রোডাকশনের পরে আমরা আসলে অ্যাজাইল ফান্ডামেন্টালে মুভ করব। তারপরে আমরা মোস্টলি ডিসকাস করব স্ক্রামের উপরে ইন ডিটেইলস। অ্যান্ড দেন থার্ড সেকশনটা থাকবে প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে। ফাইনালি একটা ক্যারিয়ার পাথস গাইডলাইন এবং ওভারঅল ফিডব্যাক এবং এক্সাম প্রিপারেশনের বিষয়ে কিছু টিপস এন্ড ট্রিক্স থাকবে। আহ, এই রোড ম্যাপের ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে আপনার কোনো অপিনিয়ন বা কোনো কোশ্চেন আছে কিনা, বা আপনি ক্লিয়ার কিনা? জি, ঠিক আছে ভাই, ক্লিয়ার। ওকে। আচ্ছা, আর আমি সেশনটা যেভাবে রাখবো সেটা একটু হাই লেভেল আপনাকে বলে দেই। সেশনটা যেহেতু আপনার আমার একদম একজন ওয়ান ওয়ান হচ্ছে, জি, প্রত্যেক এরিয়াতে আমি কোশ্চেন অ্যান্সার সেশন প্রত্যেকটা এরিয়াতেই থাকবে। আচ্ছা। কোর্স সেকশন আপনার কাছে যে কোনো সময় মনে হচ্ছে আপনি এটা ক্লিয়ারলি বুঝতেছেন না, হয়তো হুম। আপনার কাছে একদম এটা ওয়েলকাম। আপনি ওই এরিয়াটা একদম ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনি কোশ্চেন আমাকে করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ওপেন। মানে আমার রাইট। সাজেশন থেকে আপনি বিষয়টা একদম বুঝেন। আমিও যে চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্স, আমার কে আপনাকে ওটাকে ডেলিভারি করার জন্য। সেহেতু এটা একদমই মানে ইন্টারাকশন সেশন। ওইটাকে একদম ধরেন স্লাইডের মাঝখানে আপনার যদি কোনো কিছু বলার থাকে, আপনি একদমই ওয়েলকাম। আপনি যে কোনো সময় এটা আহ, মানে ইন্টারাপ্ট করতে পারবেন, সেক্ষেত্রে ওয়েলকাম। ওকে, সেহেতু ওকে, মানে এটা থ্যাংক একটি ইউ। জি, ইন্টারাকশন সেশন হবে। আপনি কোনো এরিয়া না বুঝলেন ওয়েলকাম, আপনি জাস্ট এটা জি, এলাবোরেট করতে চাচ্ছেন বা আপনার কোশ্চেনিং ওয়েলকাম। সেহেতু পুরো সেশনটা এইভাবেই থাকবে। জি। যেহেতু সিঙ্গেল পার্সন, আমরা ট্রেনিং এ যেটা হয় মাঝে মধ্যে মাল্টিপল থাকলে হয় কিছু এক্সারসাইজ হয়। সেহেতু হয়তো এক্সারসাইজ ক্ষেত্রে, যেহেতু এখানে পার্টিসিপেশন কম বা না আপনি একজন, সেহেতু যেখানে মাল্টিপল পার্টিসিপেশন দরকার হয় ওই এক্সারসাইজ গুলো এই রিলেভেন্টে করা যাবে না, বাট এটা কভার করার জন্য আমি আপনাকে যথেষ্ট স্কোপ দিব কোশ্চেন অ্যান্ড কিউ এন্ড সেশন গুলোতে, হ্যাঁ, যাতে আপনার এই এরিয়াটাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। জি, আহ, বুঝতে তাহলে পারছি। আমরা স্টার্ট করি। তো জাস্ট আমি প্রথম সেকশনে একটু জানতে চাচ্ছি আপনার ব্যাকগ্রাউন্ডটা, আপনার ওভারঅল বিষয়টা। তাহলে এটা আমার জন্য ভালো হবে এবং আপনার কেরিয়ার পাথটা বোঝার জন্য আপনি একটু জাস্ট ব্রিফলি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শেয়ার করতেন, কারেন্ট কি অবস্থায় আছেন, আপনার ফিউচার প্ল্যান কি, এবং কোন কেরিয়ার পাথে আছেন, আপনার স্কিল সাবগুলো জাস্ট একটু এটা জানলে আমি আমারটা শেয়ার করবো। জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই, নাম তো আগেই জানা হয়ে গেছে, তো সমস্যা নেই। এখন হচ্ছে আমি ইডটকোতে না, এটা কারেন্ট। ডেমো, ওই যে ধরেন নাম লাস্ট টাইম এগুলো জাস্ট ফরগেট অ্যাবাউট দ্যাট। এটা খুবই জি, জি, মানে আপনি জাস্ট আপনাকে বুঝার জন্য আপনি কে এটা আমার। হ্যাঁ, 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 জি, সেটাই বলতে চাচ্ছি আর কি। সো এখন আমি ইডটকোতে এখন কারেন্টলি ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্টে অ্যাক্টিং ম্যানেজার হিসেবে আছি। সো আসলে এখানে আমাদের যে যে ধরনের কাজগুলো হয়, সো ইডটকোতে তো মেইনলি টেলিকম বেসড অর্গানাইজেশনস, রাইট? সো আপনি হয়তো জানেন আর কি। সো এখানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে টাওয়ার রিলেটেড। সো আচ্ছা। এখানে সো আপনার একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আসলে সফটওয়্যার বা রাইট। ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কাজ আছে কিনা, বা সেটা কিভাবে শুরু হইলো। সো এইটা যদি বলি তাহলে হচ্ছে যে 2020 থেকে সো আমাদের যে ইন্টারনাল ডিপার্টমেন্ট গুলো আছে, যেমন ইঞ্জিনিয়ারিং, অপারেশনস, তারপর ফিন্যান্স, সেলস এবং এইচআর। সো
ইন্টারনাল ডিপার্টমেন্টের অনেকগুলো প্রসেস থাকে, সো কাজগুলো থাকে, সো যেই কাজগুলোকে তারা একসময় ম্যানুয়ালি করতো এবং একটা সময় ফিল করে যে এগুলো আসলে আমাদেরকে অটোমেট করা দরকার বা একটু ডিজিটালাইজ করা দরকার। সো সামথিং রিপোর্ট প্রিপেয়ার করতেছে এক্সেল এবং আপনাদের ইন্টারনাল টিম পিপিটি। মেম্বারদের জন্য কিছু অ্যাপ্লাই। রাইট, আচ্ছা। এক্স্যাক্টলি, এক্সেল এবং পিপিটি ইউজ করতেছে। সো প্রতিবার এক্সেল রিফ্রেশ করছে, চেঞ্জ করছে, সেটাকে পিপিটিতে নিয়ে এসে সেই ডাটাগুলোকে নিয়ে তারা মিটিং এ ইনসাইট করছে। সো হুম, এইরকম ধরনের ছিল আর কি, একদম ম্যানুয়াল বেসড কাজ ছিল হচ্ছে ইডটকোতে আগে। তো আচ্ছা। প্রথমেই যখন ফিল করা হয় যে আমরা কিছু কাজ একটু অটোমেশন করব, লাইক ফর এক্সাম্পল উই ক্যান এক্সপ্লোর পাওয়ার বিআই, রাইট? সো হ্যাঁ, পাওয়ার বিআই এর মাধ্যমে আমরা হচ্ছে রিপোর্টিং গুলোকে করব। তারপর রোবোটিক প্রসেস অটোমেশন। হ্যাঁ, যেমন আমাদের একটা বড় অপারেশনের একটা বড় পার্ট হচ্ছে টাওয়ার অপারেশন সেন্টার। সো হুম। টাওয়ার অপারেশন সেন্টারে আসলে একদম কোর যে কাজটা, মনিটরিং এর যে পার্টটা থাকে, সেই পার্টটার একটা অংশ হচ্ছে যে প্রতি আওয়ারলি তাদেরকে প্রত্যেকটা মানে দেশের প্রত্যেকটা টাওয়ারের অ্যালার্ম লক তাদেরকে ডাউনলোড করতে হয়। তারপর সেই অ্যালার্ম লক গুলোকে অ্যানালাইসিস করে দেন একটা রিপোর্ট জেনারেট করে সেই রিপোর্টটাকে হচ্ছে আবার প্রতিটা মেইনটেনেন্স পয়েন্ট, ঠিক আছে, 64টা ডিস্ট্রিক্টের মেইনটেনেন্স পয়েন্টে যে কনসার্ন আছে আমাদের ইডটকোর, তাদের কাছে পাঠানো হয়, যে তাদেরকে বলা হয় যে এই সাইটটা এখন ডাউন হয়েছে, এই সাইটটা কিছুক্ষণের মধ্যে ডাউন হবে, সো ইউ নিড টু টেক অ্যাকশনস রিগার্ডিং দ্যাট। সো হুম। এই ধরনের একটা রিপোর্ট তাদেরকে জেনারেট করা হয়। সো এই কাজটা প্রতি আধা ঘন্টা পর পরই আপডেটেড, বেসড অন দা আপডেটেড অ্যালার্ম লক, তাদেরকে এই কাজটা করতে হইতো। তো এই কারণে দেখা গেছে যে এই টাওয়ার অপারেশন সেন্টারে একটা হিউজ নাম্বার অফ এমপ্লয়ি প্রতি শিফটেই, যেহেতু এটা 24x7 সার্ভিস, তো 4টা শিফট থাকতো, 4টা শিফটে এই কাজটা হইতো। সো ফার্স্টেই যে অটোমেশন প্ল্যানটা আসে সেটা হচ্ছে যে তাহলে আমরা রোবোটিক প্রসেস অটোমেশন করে একটা সফটওয়্যার রোবট কেন না এই ডাম্প গুলোকে ডাউনলোড করে এবং যে লজিকে তারা রিপোর্টটা প্রিপেয়ার করে সেই রিপোর্টটাকে প্রিপেয়ার করে এন্ড হচ্ছে আমরা এটাকে শেয়ার করি। সো এখান থেকে প্রথম একদম শুরুর দিকে রিকোয়ারমেন্টটা আসে। সো ওই জায়গাটা থেকেই আসলে প্রথম থেকে আমি ছিলাম। সো রোবোটিক প্রসেস অটোমেশনে ইউআই পাতে আমরা কাজ শুরু করলাম আর কি, এক্সপ্লোর করা শুরু করলাম। সো আমরা দেখলাম যে ইউআই পাথ ইউজ করে আমরা আসলে একটা সফটওয়্যার রোবট তৈরি করতে পারি যেটা এই ধরনের কাজ করতে পারে। সো এখান থেকে বেসিক্যালি স্টার্ট বলতে পারেন ডিজিটালাইজেশনের। হ্যাঁ, পাশাপাশি আমাদের আরো যে ডিপার্টমেন্ট গুলোর কথা বললাম, তারা যে উইকলি প্রেজেন্টেশনস বা তাদেরকে মান্থলি বা কোয়ার্টারলি যে এমসি মিটিংস গুলোতে প্রেজেন্ট করতে হয়, তো তাদের যে অ্যানালাইসিস গুলো, সেই অ্যানালাইসিস গুলো আমরা জানা শুরু করলাম এবং সেগুলোকে ধীরে ধীরে বিআইএ রিপোর্টিং এর মাধ্যমে, ড্যাশবোর্ডের মাধ্যমে রিপ্লেস করা শুরু করলাম। সো দিস ইজ দ্য ইনিশিয়াল, বলতে পারেন যে এই পার্টটা শুরু। তো এরপরে যেটা হয়েছে তখন আপনি তো জানেন যে ইডটকোর আসলে অন্যান্য দেশেও যে এনটিসি গুলো আছে, মানে আমাদের বাংলাদেশে যেমন অপারেশন বাংলাদেশে যেমন আছে, এর পাশাপাশি আরো 8টা কান্ট্রিতে আছে। সো এটা গ্রুপ ওভারঅল মেনটেন করা হয় হচ্ছে গ্রুপ থেকে, মালয়েশিয়া থেকে। সো ওই হেড অফিসটাকে বা কর্পোরেট সেন্টারটাকে বলা হয় হচ্ছে, আমরা বলি ইডটকো গ্রুপ বা গ্রুপ থেকে। সো তারা যখন চিন্তা করো যে আমরা যখন এই ধরনের কাজগুলো করতেছি, এটাকে কেন ওভারঅল ম্যানেজ করা হয় না, ফর মানে একই জিনিস যেহেতু সব জায়গাতেই রাইট। মোটামুটি ইউজ করা হয়, সো এটাকে আসলে ওভারঅল ভাবে ইউটিলাইজ করা যায় কিনা। দেন আসলে আমরা যে ধরনের, আমি এবং আমার আরো 2-1 জন কলিগস, আমরা যে ধরনের এই ধরনের কাজগুলো করতাম, তাদেরকে আমাদেরকে আসলে গ্রুপে নেওয়া হয়, মানে গ্রুপের আন্ডারে আমাদের রিপোর্টিংটা চেঞ্জ করে গ্রুপের আন্ডারে দেওয়া হয় আর কি। সো আচ্ছা। তখন আমরা যেটা করলাম, আগে আগে শুধু আমরা স্পেসিফিক বাংলাদেশ বেসড করতাম, এখন আমাদেরকে আসলে ফুল এনটিসি ওয়াইজ অন্যান্য এনটিসির রিকোয়ারমেন্ট গুলো ঠিক নিয়ে এগুলোকে করা হয়। সো ধীরে ধীরে আসলে এই টিমটার লেন্থটা এইভাবে বাড়তে থাকে আর কি। সো এই এই হচ্ছে মোটামুটি বেসড অন এখানে এখন কারেন্টলি আমরা সো ইউআইপাথ আমরা আপনাকে বলেছি, তারপর হচ্ছে পাওয়ার বিআই বলেছি, এরপরে পাওয়ার প্ল্যাটফর্মের অন্যান্য পার্ট গুলো যেমন পাওয়ার অটোমেট, পাওয়ার অ্যাপস, পাওয়ার পেজেস, হ্যাঁ, আমরা এগুলো নিয়ে এক্সপ্লোর করা শুরু করি এবং ফর অটোমেশন আমরা স্ক্রিপ্টিং, পাইথন স্ক্রিপ্টিং আমরা ইউজ করা শুরু করি। সো মোটামুটি এখন যদি আপনি বলতে পারেন যে কোন কোন সেক্টরে আমরা আসলে কাজ করি, যেহেতু ওইটাই আমি প্রথমে বলতেছিলাম, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আমাদের ইন্টারনাল
স্টেক হোল্ডারদের রিকোয়ারমেন্ট অনুসারে। সো রাইট। ইন্টারনাল স্ট্যাক তো সব ধরনের কাজই মোটামুটি হচ্ছে বেসড অন দেয়ার রিকোয়ারমেন্ট। সো আমরা পাইথন, পাওয়ার অ্যাপস, পাওয়ার পেজ, পাওয়ার অটোমেট, রোবোটিক প্রসেস অটোমেশন, এই এই বড় বড় সেক্টরে 6টা টুলস নিয়ে আমরা মেইনলি আমাদের এই ডেভেলপমেন্ট টিমসটা কাজ করি। সো 6টা টুলস যখন বলতেছেন, এই 6টা টুলস কি আপনার একদম স্ক্র্যাচ থেকে ডেভেলপ করছেন এরকম কিছু? একদম স্ক্রেচ থেকে, মানে স্ক্রেচ থেকে বলতে হচ্ছে যে টুল না, টুলস গুলো তো আমরা ডেভেলপ করতেছি না, টুলস গুলো ইউজ করে আমরা যে অটোমেশন গুলো সেগুলো আমরা ডেভেলপ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আপনাদের নিজস্ব কোনো আলাদা প্ল্যাটফর্ম আছে, ধরেন যেই না, প্ল্যাটফর্মে? আমাদের নিজস্ব কোনো স্টিল আমাদের উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যাটফর্ম। মানে আমাদের প্ল্যাটফর্ম বলতে হচ্ছে যে আপনি যদি বলেন যে আমাদের এভরি টাওয়ার্স ইনফরমেশনস এন্ড টাওয়ার্স রিলেটেড অ্যাসেটস ইনফরমেশনস, হ্যাঁ এটার জন্য আমাদের একটা অ্যাসেট, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে আমরা বলি ইজি, EASI। আচ্ছা বাট এটা এটা ইনহাউস ডেভেলপমেন্ট না, এটা মানে অন্য ভেন্ডর কোম্পানি দিয়ে ডেভেলপ করা, ঠিক আছে। বুঝতে পারছি। বাট এটা অনেক আগেই, এটা আসলে ডট কো তো 2013 সালে বাংলাদেশে অপারেশন শুরু করে, দেখা গেছে যে এটা 15-16 দিকে চলে আসছে ইজি। তো তখন আসলে আমাদের ইনহাউস ডেভেলপমেন্টের বা ওইরকম আসলে প্ল্যানই ছিল না। সো আচ্ছা আচ্ছা। এখন যদি আপনি বলেন যে এই ধরনের ছোট ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম আসলে ক্রিয়েট হয়েছে, ফর এক্সাম্পল যদি বলি যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট একটা ডিভিশন আছে আমাদের এখানে। সো যারা আর কি ইন্টারনাল রিস্ক গুলোকে রেজিস্টার করে এবং সেগুলোর উপর কাজ করে, তো ওই জায়গাটা থেকে দেখা গেছে যে তাদেরকে আমরা একটা পাওয়ার অ্যাপস দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি, যেখানে তারা রিস্কে রেজিস্টার করতে পারে, রিস্কে রিঅ্যাসেস করতে পারে, রিস্কে ভিজুয়ালাইজ করতে পারে। হ্যাঁ, দিস টাইপ অফ ছোট ছোট প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করতেছি ফর এই পাওয়ার অ্যাপস বা পাওয়ার প্ল্যাটফর্মের টুলস গুলো ইউজ করে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা মোস্টলি আপনারা ধরেন যে টুলস গুলোর কথা বললেন, সেই টুলস গুলোকে মানে অপটিমাইজ করে আপনারা আপনাদের মতো করে মানে রাইট, এক্স্যাক্টলি ইন্টারনাল আমরা ইউজ করছি। স্টেক হোল্ডারদের ডাটাটা যেভাবে রিপ্রেজেন্ট করা যায়, বা যেটুক লেভেলে অটোমেশন আনলে তারা হয়তো কন্টিনিউসলি আপডেটটা পায়, সেই লেভেলের আপনার এনহ্যান্সমেন্ট গুলো আনছেন। হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার। আউটসাইড অফ দ্য কোম্পানি আপনার পার্সোনাল মানে ব্যাকগ্রাউন্ড কিরকম? আপনি আচ্ছা, ট্র্যাকিং? আমি আউটসাইড দ্য কোম্পানি, আমি আহ, আসানুল্লাহ থেকে ইলেকট্রিক্যাল এন্ড ট্রিপলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তারপরে আসলে আমি গ্রাজুয়েশন করি। আচ্ছা, যদি একটু আগে থেকে বলি, সেটা হচ্ছে যে আমি 2006-এ এইচএসসি কমপ্লিট করি। 2008-এ আমি নটরডেম থেকে এইচএসসি কমপ্লিট করি। দেন আর্সেনাল থেকে 14-এ গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি আসলে ফার্স্ট জয়েন করি এরিকসনে। আচ্ছা সো এরিকসনে আহ, তখন আসলে আহ, ওইটাকে বলতো নেটওয়ার্ক অপারেশন সেন্টার, NOC। সো ওইখানে আমি 1 বছরের মতো, 1 বছর থেকে 1.5 বছর জব করি। দেন আমি আসলে ই.ডট-কোতে সুইচ করি। সো আচ্ছা ই.ডট-কো থেকে যখন আসলে ফার্স্টে সুইচ করি, তখন যে ডিপার্টমেন্টটাতে আমি আসলে ছিলাম সেটা হচ্ছে সার্ভিস এক্সিলেন্স নামে একটা ডিভিশন। এই ডিভিশনের মেইন কাজটা ছিল হচ্ছে কোম্পানির KPI, অপারেশনাল KPI এন্ড আদার্স KPI গুলো মেজারমেন্ট করা, লাইক ইন টার্মস অফ সাম অডিট ইউ ক্যান সে। হুম। ওই টাইপের কাজ ছিল। তো সো ওইখানেও আসলে আমরা মেইনলি কাজ করতাম হচ্ছে, মানে যে রিপোর্টিং গুলো বা যেগুলো করতাম সেগুলো ছিল একটু ম্যানুয়াল বেস। সো ডিপেন্ডিং অন দা এক্সেল, রাইট, এন্ড এরকম আর কি, এক্সেল এন্ড PPT। তো ওইখান থেকেও আসলে BI তে শিফট করার এটাও একটা মোস্ট রিজন ছিল। ফার্স্টই আসলে আমরা আমাদের ইন্টারনাল রিপোর্ট গুলোকে, যেটা আমাদের ডিপার্টমেন্ট করতে হইতো, সেই রিপোর্ট গুলোকে আমরা আসলে BI তে শিফট করছি। সো দিস ইজ দ্য এই বলতে পারেন আমার আসলে ব্যাকগ্রাউন্ড কাজের। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব এলাবোরেট বলছেন। না, আমি এটা জানার উদ্দেশ্য, তাহলে ধরেন আমি যখন এরিয়াগুলো কভার করব, আমি বুঝতে পারবো যে কোন এরিয়াটা আপনি কুইকলি কানেক্ট করতে পারছেন, বা আপনার জন্য দেখতে যাওয়া উচিত। এই জন্য, কারণ আমি তো একদমই ব্লাইন্ড রিগার্ডিং ইউর রাইট, ব্যাকগ্রাউন্ড। এক্স্যাক্টলি, দ্যাটস আমি একটু ডিটেলস বললাম তাতে হ্যাঁ, না আপনি না, এটা ভালো করছেন। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে রিগার্ডিং ধরেন অ্যাজাইল, স্ক্রাম, অর আপনার যদি লিন প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন, এই এরিয়াতে আপনার পার্সোনাল ইন্টারেস্ট কেমন, অথবা আপনার কতটুক লেভেলের মানে আইডিয়া আছে, অথবা মানে এই ক্ষেত্রে আপনার পার্সোনাল উম, কারেন্ট স্ট্যাটাসটা কেমন বোঝার, বা এই এরিয়াটা?
ধরেন আচ্ছা, agile এই project এই management লেভেলে, হ্যাঁ এই লেভেলে এখন হচ্ছে যে আমাদের অ্যাজাইল যে টার্মটা, এই টার্মটার সঙ্গে আমি পরিচিত। সো বাট এটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করার জন্য আসলে যেসব প্রসিডিওর বা যেসব যা কিছু ফলো করতে হয়, দ্যাট মানে সেটা আমার ক্লিয়ার না। বুঝতে বাট পারছি। মানে লাইক ফর এক্সাম্পল, অনেকগুলো ট্রেনিং সেশন আমাদের কন্ডাক্ট করা হয়, নট স্পেসিফিক বেসড বাট অ্যাজ এ লাইক 30 জন 25 জন করে বিভিন্ন ধরনের থিঙ্কিং পজিটিভিটি অর সামথিং। তো হুম, এইসব ক্ষেত্রে এইসব ট্রেনিং গুলোতে আমি মানে অ্যাজাইল যে মানে একটা টার্ম যেটা আমি প্রত্যেকটা ট্রেনিং এই শুনে থাকি, সো দিস ইজ ভেরি কমন আচ্ছা, মানে অ্যাজ এ সিঙ্গেল টার্ম বেসড অ্যাজাইল। ওকে, সো হুম, লাইক আমার আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আর কি, যে হ্যাঁ, depending on the situations, depending on the requirements, depending on the company's requirements, so you need to be flexible. So মানে এইরকম একটা কনসেপ্ট আই হ্যাভ in my mind about the agile. ওকে, বাট লাইক ফর এক্সাম্পল, যেহেতু এখন আমি একটা টিম লিড করতেছি, সো আমার আন্ডারে যখন 4-5 জন, সরি, 4-5 জন ইঞ্জিনিয়ার কাজ করতেছে, সফটওয়্যার ডেভেলপার কিছু কাজ করতেছে, তারপর আবার 3-4 জন ওয়েস্ট পিপল কাজ করতেছে। সো মানে টাইপসটা ডিফারেন্ট বললাম এই কারণে, দেয়ার মেন্টালিটি ইজ ডিফারেন্ট। সো হুম, দেয়ার মেন্টালিটি ইজ ডিফারেন্ট, দেয়ার পার্সোনালিটি ইজ ডিফারেন্ট, রাইট? বাট রাইট, তাদেরকে ম্যানেজ করতে হবে কিন্তু আমাকে একা। সো ইন দ্যাট টার্মস, সো আই হুম, নিড টু লার্ন, আমার আসলে চিন্তা করতে হবে বা আমাকে জানতে হবে, সো হাউ হাউ টু ম্যানেজ দেম, মানে এমন ভাবে ম্যানেজ করতে হবে যেন তারা যেন মনে করে যে আমি তাদের মতোই, প্রত্যেকেই যেন রাইট, ইন্ডিভিজুয়ালি এটা মনে করে ক্লিয়ার, আর কি। আই রিয়েলি ফিল দ্যাট। সো বুঝতে এখান পারছি। থেকে বলতে পারেন যে আমার কাছে মনে হয় যে দিস টাইপ অফ সার্টিফিকেশন অফ দিস টাইপস অফ কোর্সেস, আমি মনে করি যে এই জায়গাটাতে আমাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ইন্টারেস্ট। আর হুম, বাকিটা হচ্ছে যে হ্যাঁ, সার্টিফিকেশন থাকতে হবে, বা এটার কোম্পানির রিকোয়ারমেন্টস, বা সাপোজ এই ধরনের রোল প্লে করতে গেলে দ্যাট শুড বি মোর একটা একটা ভ্যালু অ্যাড করে। সো এটা ডিফারেন্ট একটা জিনিস। সো এবং দেখা গেছে যে শুধু তো আমি আসলে যে এই আজকে ডটকে সার্ভ করতেছি, নট অনলি দ্যাট যে আমি সবসময় ডটকে সার্ভ করবো, আই নিড টু মেবি আই নিড টু চেক আদার অপরচুনিটিস, রাইট? সো রাইট, ওইসব ক্ষেত্রে দেখা গেছে যে আহ, কোনো কোনো ক্ষেত্রে স্ক্রাম মাস্টার বা এই ধরনের সার্টিফিকেশনকে একটা ক্রাইটেরিয়া হিসেবে অ্যাড করা হয়, রাইট? হুম, তো যে রাইট, এই ক্রাইটেরিয়া থাকলে ইউ উইল বি গেট দ্য প্রিভিলেজড, সো দ্যাটস রাইট, another টার্গেট অলসো। হুম, হুম। Nice, clear, clear. Thank you, Jia bhai, for details explanation. আচ্ছা, মানে আমি ক্লিয়ার বুঝতে পারছি। আপনার ইন্টারেস্ট, কোম্পানি ইন্টারেস্ট, ক্লিয়ার। Okay, so jump to the my introduction. So আমার nickname actually Asan, formal name Abdul Qayyum. So prefer Asanটা করা উচিত, short, precise, that's why. আচ্ছা, আর আমি ধরেন আমার career mostly business background, but আমি never work any type of business types of work or company. আচ্ছা, আমার আচ্ছা। personally খুব less interest after my graduation. আমার ওই এরিয়াতে আমার ইন্টারেস্টটা খুবই ছিল না। তো আমি সামহাও ওই একদম ক্যারিয়ার প্রথম থেকেই আপনার টেকনিক্যাল এরিয়াটাতে ইন্টারেস্ট থাকার কারণে আমি এটাতে জাম্প করি। তো আমার সব এক্সপিরিয়েন্স লার্নিং সব আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকেই। আমি অনেক জায়গায় অপরচুনিটি পেয়েছি ধরেন কাজ করার, ওইখান থেকেই আমার ধরেন লার্ন গ্রো সবকিছু অনগোয়িং। অলমোস্ট 13 to 14 ইয়ার্স ধরেন কেরিয়ারের মধ্যে মোস্টলি আইটি আর সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেই কাজ করেছি। আর আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সফটওয়্যার বা সাস প্রোডাক্ট ম্যানেজমেন্ট যেটা বলে, ধরেন কোনো প্রোডাক্ট একদম স্পেস থেকে একদম শুরু করার একদম কাস্টমার ইন পর্যন্ত যাওয়ারও অনেক অপরচুনিটি পেয়েছি, কিছু স্টার্ট আপে কাজ করেছি। ও ও মোস্টলি অফশোর, মানে আমি লোকাল কোম্পানিতে খুব কম কাজ করেছি। আচ্ছা, ধরেন মোস্ট অফ দ্য কোম্পানি ছিল অফশোর, বাইরের, রিমোটলি কাজ করার অপরচুনিটি বেশি পেয়েছি। ওকে, আর আর ম্যাক্সিমাম কোম্পানি দেখা যায় ইদার ইউএসএ অথবা বাংলাদেশে একটা টিম ছিল, আর জিওগ্রাফিক্যালি ডিফারেন্স লোকেটেড পিপল ছিল।
তো হুম ওই কারণে ধরেন মানে লার্নিং মানে একটু ডাইভার্স কালচার, ডাইভার্স লার্নিং, অনেক কিছুই পেয়েছি, কালচার সবকিছুই। তো পাশাপাশি আমার স্ক্রামের বা অ্যাজাইলের স্টাডিংও একটা কোম্পানির সিওর মাধ্যমে আমি 2017-18 এই সময়ে আমি একটা কোম্পানিতে জয়েন করি। ওটার যে ওনার থাকে উনি মেনলি ফাউন্ডার। তো ও অনেক হুম বছর ধরেই ধরেন অ্যাজাইল এবং এই ইন্ডাস্ট্রিতে আচ্ছা কোম্পানিতে বেশ লিডে ছিল সামহাও। তো ওর থেকে পার্সোনালি আমি তখন জয়েন করি, আমরা দেখতেছি প্রথম থেকে স্ক্রাম প্র্যাকটিস করে, বাট আমার কোনো আইডিয়া ছিল না স্ক্রাম সম্পর্কে অন দ্যাট টাইম 2017। তো হুম হুম যেহেতু একটা হচ্ছে আপনার ওইখানে আমি প্র্যাকটিসটাও করতেছি, কিন্তু আমি আসলে এটা কি এটা বুঝতেছিলাম না। বাট কিন্তু ওরা প্রথম থেকেই এই কোম্পানি একদম জিরো থেকে, যেহেতু সিও হচ্ছে ধরেন অ্যাজাইল সম্বন্ধে বেশ ভালো লেভেলের জানে। ওই রাইট কোম্পানির নাম টিম অ্যাবট, লিঙ্কডইনে হয়তো পাবেন। আমি স্টিল ওনাদের প্রজেক্টেই কাজ করি, আবার ব্যাক করছি, মানে ওনার সাথে কাজ ওকে করি, খুব ফ্রেন্ডলি রিলেশন। তো ওনার থেকে ধরতে পারেন হাতে ঘড়ি। বাট হোয়াটস দ্য ইন্টারেস্ট বিহাইন্ড স্ক্রাম এন্ড অ্যাজাইল? আমি যখন আসলে ফার্স্ট ধরেন অ্যাজাইল স্ক্রাম জাস্ট পড়া শুরু করি একটু জানার জন্য, আমার একদমই পার্সোনাল ইন্টারেস্ট, কারণ তখন আমি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করি ওই সফটওয়্যার বা ওই সাস কোম্পানিতে। তো আমার যখন আমি আমার পার্সোনাল ইন্টারেস্টে আমি জানা শুরু করি হোয়াট ইজ স্ক্রাম, অ্যাজাইল, সামথিং লাইক দ্যাট। তো যখন আমি প্রত্যেকটা এরিয়া আমি আসলে পড়তেছিলাম বা জানার চেষ্টা করতেছিলাম, তখন আপনার আসলে এটা সামহাও আমাকে খুব হাইলি অ্যাট্রাক্ট করে। রিজন হচ্ছে আমার অলওয়েজ নেগেটিভিটি পয়েন্টগুলো আমার পছন্দ ছিল না কোম্পানি কালচারের ক্ষেত্রে। আপনার বয়েস টাইপ কালচার, পলিটিক্যাল কালচার, এগুলোতে আমি অলওয়েজ খুব অপছন্দ করতাম। এটা একটা বিগ রিজন ছিল। আমি কোনো ধরনের এই টাইপ মানে বাংলাদেশি কোম্পানি আমি অনেক ক্ষেত্রে এটা ফেস করছি যখন আর্লি জবে ছিলাম। তো আমার ওটা পছন্দ ছিল না, আমি খুবই ট্রান্সপারেন্ট ওপেন একটা কালচার পছন্দ করতাম। তো আমি এই অ্যাজাইল এবং বা স্ক্রামে ওদের আপনি যদি ম্যানিফেস্টো অথবা গাইডটা দেখেন, এটা নট অনলি প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক, অলসো একটা টিমকে, যেটার বিষয়ে আপনি বলতেছিলেন যে আপনি একটা টিমকে যে রান করবেন বা টিমের সাথে কাজ করবেন, এই টিমটা একটা হেলদি টিমকে ডেভেলপ করার প্রসেসটাও এখানে মেনশন করা। হয়তো আমরা অনেক সময় এটা ধরতে পারি না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা ভালো প্রোডাক্ট যদি ইউজার ইনকে দিতে যান, সেক্ষেত্রে আপনার teamটা যদি হেলদি না হয় আপনি কখনোই এটা পসিবল না। মানে আপনি একটা এক্স্যাক্টলি একটা একটা মানে আনহেলদি বয়েসড একটা টিম থেকে ভালো একটা প্রোডাকশন আশা করাটা আমার মনে হয় এটা একদমই বোকামি, ইলজিক্যাল। সেহেতু আপনি একটা টিম, ভালো টিম থেকেই আপনি একটা ভালো আউটকাম আশা করতে পারেন। তো ওই কারণে এই এই কয়েকটা বিষয়ের আমাকে খুব হাইলি অ্যাট্রাক্ট করে এবং আমার পার্সোনালিটির সাথেও খুব ম্যাচ করতেছিল এদের মাইন্ডসেটটা। তো এই জন্য আমি খুবই হাইলি মানে ফোকাস দিই এটাতে। দেন আমার পার্সোনাল ইন্টারেস্ট, টু বি অনেস্ট, আমি ট্রাই বাই দ্য এখানে কমিউনিটি এবং ভালো লিডারশিপের বেস একটা নলেজ এখানে, মানে স্ক্রাম বা অ্যাজাইলিতে আপনাকে কমিউনিটির সাথে থাকতে হবে ডেফিনেটলি। আপনাকে একটু সিলেক্টিভ, ডিপেন্ডস অন, কারণ অনেকে হয়তো, মানে এটা আমি পজিটিভ নেগেটিভ বলতেছি না, আপনিও ফ্রেন্ডের সাথে যখন মিশেন তখন আপনিও একটা সিলেক্টিভ ওয়েতে আপনার মাইন্ডসেটের সাথে মেশার চেষ্টা করেন। এক্সাম্পল রাইট আমি এরকম, হ্যাঁ। তো আমরা চাই যে একইভাবে অ্যাজাইল কমিউনিটিতেও আপনার একটা ভালো কমিউনিটির সাথে থাকলে নলেজ গুলো শেয়ারিং হয়, ডিভাইডে অনেক ইস্যু আসে, তখন ওটা থেকে সবার লার্নিংটা শেয়ার করে আস্তে আস্তে ওই এরিয়াটাতে আমরা ম্যাচিউর যাই। সেহেতু এটা বলার উদ্দেশ্য, স্টিল নাও যে ভদ্রলোকের কথা বললাম টিম, তো আমি মানে ধরেন তার সাথে জব পারপাসে পরিচয়, বাট খুব ফ্রেন্ডলি রিলেশন, এবং হুম কমিউনিটিতে আর অনেক কোম্পানিতে কাজ করছে আমাদের সাথে ভালো একটা ও, মানে ওইটাতে নলেজ গুলো শেয়ারিং হয়ে ডিভাইডে আপনার ম্যাচুরিটিটা বা আপনার ইয়েটাও ভেরিফাই হয়। সেহেতু এখানে কমিউনিটি বেস, আপনার কমিউনিটির সাথে থাকতে হবে, এটা জরুরি। পাশাপাশি খুবই ওপেন আর ইয়েতে আপনার বিষয়গুলোকে দেখতে হবে। তো সামারাইজ হচ্ছে, আমি ধরুন গ্রাজুয়েশন করছি, আমি স্টিল আপনার এক্সট্রা মাস্টার্স এর জন্য আইটির উপরে অনগোয়িং। সেটা আমার ইয়েতে হচ্ছে আইআইএম তে, মালয়েশিয়াতে। তো এটা আমার কমপ্লিট করার প্ল্যান, ওইটা জাস্ট জার্নি স্টার্ট, কমপ্লিট হয়নি এখনো, ওটা অনগোয়িং। আর বাকি এমনি আমি মাস্টার্স করেছি। আর সার্টিফিকেশনের ক্ষেত্রে আমার PSM1, যেটা scrum.org, বাই দ্য ওয়ে এই সাজেশনটা আমি ওনার থেকেই পেয়েছি, যে হুম আমি হুম, স্টেপ আচ্ছা করবো, হ্যাঁ কি উনি ধরনের
উনি যখন সার্টিফিকেটের কথা বললো, উনি বললো তুমি scrum.org তে যাও। আমি প্রথমে বুঝি নাই কেন, পরে আমি অ্যানালাইসিস করে বুঝছি। ওনারা তো ধরেন এই ইতে তখন বেশ জানে, তো উনি বুঝতে পারছে যে PSM1 গেলে আমার জানতে হবে, মানে পাস করতে হলে। তো উনি বলছে আচ্ছা তুমি আচ্ছা। সার্টিফিকেটেই যাও, তাহলে PSM এ যাও, CSM এ যাও না। ওইখান থেকে দেন আমি কম্পেয়ার করে দেখছি আসলেই ট্রু, যে আমার কিছু লার্নিংটা ওইখান থেকে শুরু হয়েছে বিকজ অফ ফোর্সিং টু পাস দ্য PSM1। তো হুম দেন আমি PSM2 কমপ্লিট করি। আর PSP ওটা হচ্ছে প্রোডাক্ট ওনারের উপরে। পালটা হচ্ছে একই scrum.org, এটা অ্যাজাইল লিডারশিপের উপরে। আর পাশাপাশি ICP হচ্ছে আইসি অ্যাজাইলের আরেকটা এন্টিটি। এটাও ধরেন গ্লোবালি অ্যাজাইল স্ক্রামের সার্টিফিকেশনের মধ্যে তিনটা মোটামুটি রিনাউন্ড হতে পারেন: scrum.org, স্ক্রাম অ্যালিয়েন্স, আর হচ্ছে আইসি অ্যাজাইল। তো হুম আইসি অ্যাজাইল মোস্টলি অ্যাজাইল কোচিং এর বা অ্যাজাইলের উপরে ফোকাস রেদার দেন ফ্রেমওয়ার্ক। তো ওইটার ফাউন্ডেশনটা হচ্ছে ICP, ওইটাও আমার করা আছে। আইসিপির পরে অ্যাজাইল কোচিং এর উপর ICP SCC করি। পাশাপাশি আপনার ওই গুগলের যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ওটা ছিল, ওটা আমি পার্সোনালি ইন্টারেস্টেড, এডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট বোঝার জন্য ওইটাও কমপ্লিট করি। হয়তো ওইটা হচ্ছে ধরেন আমার হাই লেভেল ব্যাকগ্রাউন্ড। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না ঠিক আছে ভাইয়া, এমনি আপনার গ্রাজুয়েশন কই থেকে করেছেন? আমার আহ, গ্রাজুয়েশন আপনার নর্মালি আপনার মতো একটা হাই লেভেল থেকে না, কবি নজরুল থেকে। আচ্ছা। আহ, আহ, ইয়ে ছিল, সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। হুম, ওকে, বুঝতে পেরেছি। আর মাস্টার্স হচ্ছে এখন আইটির উপরে, বাট আইটির মোটামুটি মোস্টলি সব এরিয়াতেই পার্সোনালি সার্টিফিকেশন আপনার বলে কাজ করার এক্সপেরিয়েন্স ছিল। হুম লার্নিংটাও আছে। আমি পার্সোনালি কোডিং এর ক্ষেত্রেও কিছুদিন করেছি, বাট একদম খুব ধরেন HTML CSS জাভাস্ক্রিপ্ট এর উপরে, AWS এর উপরে, এগুলোর উপরে অনেক বছর কাজ করা। বাট হুম, একদম আপনার সার্টিফিকেশনে যদি বলেন, দ্যাটস নট আচ্ছা, either বুঝতে triple B or পেরেছি। CSE, that's not like এখন কাম ব্যাক টু দ্য আপনার অ্যাজাইল। ওকে, সো আমরা ফার্স্ট যে এরিয়াটা কভার করবো, বাই দ্য ওয়ে হোয়াটস দ্য টাইম? ওকে, আচ্ছা, আমরা মনে হয় স্টার্ট করি আফটার মাগরিব। জি, তো আমরা মনে হয় একটা ব্রেক নিতে পারি মাগরিবের। অ্যাজাইল থেকে আমরা ইয়েটা ক্লোজ করি। ব্র্যাকেট। ওকে, সো আমরা ছিলাম এই স্লাইডে। স্লাইড। ওকে, সো এইখানে আমরা আলোচনা করব মোস্টলি, মানে ওয়াই অ্যাজাইল, মানে অ্যাজাইল আসলে কিভাবে আসলো, অথবা মানে অ্যাজাইল কেন, রাইট? তো রাইট। অ্যাজাইল, আপনি যেটা বলতে চাচ্ছিলেন, অ্যাজাইল একটা টার্ম। অ্যাজাইল অনেক সময় অনেক টার্মে অনেক সময় আমরা ইউজ করি, অনেক এরিয়াতেই, অনেক ইন্ডাস্ট্রিতেই এখন দেখবেন কমনলি অ্যাজাইল ইউজ হয়। আমরা রাইট। মোস্টলি ওটার একটা ধরেন শব্দগত একটা মিনিং, দ্যাট ইজ, আমরা এখানে আসলে ডিসকাস করতেছি না। এখানে এই অ্যাজাইলের ডিসকাশনটা আসলে এটা আসবে, ডিসকাশনে আসবে। এটা মোস্টলি কাইন্ড অফ কেন এটা আসলো, তো এটাই আমি আহ, আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করতেছি ডিসক্রাইব করার জন্য। তো এটাতে জাম্প করার আগে ধরেন বিফোর 2090-80 ওই টাইমে সেখানে আপনার প্রোডাক্ট বা ডেভেলপ যেটা হতো, আপনি কি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজ সম্পর্কে মানে আহ, মানে অবগত, বা এটা ইউজ টু, বা জানেন কিছু, বা বা ওটার সম্বন্ধে কোনো আইডিয়া আছে? উম যেমন ধরেন খুবই সিম্পল, হুম আমরা যখন কোনো কিছু থিঙ্ক করি বা একটা কিছু চিন্তা করি করার জন্য, সেটা হুম, হতে পারে প্রোডাক্ট, হতে পারে আমরা একটা কাজ কমপ্লিট করব, রাইট। ওইটা আমরা একটা ব্রেকডাউন করি কাজটা করার জন্য। হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা আপনার, আমরা ধরেন ট্যুরে যাব, তো ওই ট্যুরে হুম যাওয়ার সময় কিন্তু আমার একটা প্ল্যান থাকে, ফার্স্ট একটা ইনিশিয়েশন থাকে। হুম হুম আমরা আগে ডিসাইড করি আমরা যাব, ওকে, তো সবাই এগ্রি করে, তারপরে আমরা একটা ইনিশিয়ালি একটা ডিসকাশন করি, কে কে যাবে, এগ্রি করি, দেন আমরা একটা প্ল্যানিং করি, হুম হুম দেন আমরা একটা এক্সিকিউশন লেভেলে যাই, ধরেন ওই ট্যুরটা কমপ্লিট করি, দেন ফাইনালি এটা ডান, দেন আমরা আবার ব্যাক করি ওই
প্রোডাক্টের ভ্যালুটা বা ওই ট্যুরের ভ্যালুটা আমরা এনজয় করি, দেন এটা ডান। এরকম একটা লেভেলেই যে কোনো কিছুই করি, এটা ধরেন একটা কাজের ক্ষেত্রে বললাম। কিভাবে একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখনই একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, আমরা ফার্স্টে কিন্তু চিন্তা করি যে প্রোডাক্টটা ডেভেলপ করব, অনেক ইনিশিয়ালি অনেক ডিসকাশন হয়, দেন আমরা একটা প্ল্যান করি এক্সিকিউশন কিভাবে করব, কারা কারা করবে, একটা টিম সেট আপ করি, ফাইনালি ওই প্রোডাক্টটা ডেলিভারি রেডি করি, দেন ডেলিভারি করি। তো এই যে প্রসেস, এটা খুবই কমন প্রসেস। এটা ধরেন হিস্টোরিক্যালি আহ ধরেন আমাদের একদম, যদি একদম আমরা মুসলিম হিসাবে আদম আলাইহিস সালাম থেকে ধরি, ওইখান থেকেই দেখবেন এটার একটা এক এক ভাবে এক এক কনসেপ্ট এটা ছিল, এটা ছিলই। রাইট। আহ, ধরেন বিভিন্ন ভ্যারিয়েশনে ছিল, বাট ছিলই। কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট আসে, ধরেন আপনি প্রোডাকশনে যাবেন, ধরেন আমরা যদি একটা ফার্নিচার প্রোডাকশনে যাই বা একটা টয়টার গাড়ির প্রোডাকশনে যাই, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু দেখবেন একটা মানে ইনিশিয়াল থেকে ইনটু ইন একটা পয়েন্ট থাকে কিভাবে গাড়িটাকে ডেভেলপ করবে। সে হুম তো এই যে প্রসেস, এই প্রসেসটাই ধরেন যুগ যুগ থেকে চলে আসতেছিল, এবং এটা আছে এক একটা ফেসে এক একটা ফর্মে আছে, এটা এখনো আছে, আগেও ছিল। তো আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে যেটাকে আসলে বুঝি সেটা হচ্ছে ধরেন, যেটাকে আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে টার্মটাকে আমরা ধরি, অথবা প্রোডাক্ট ম্যানেজমেন্টে আমরা প্রোডাক্ট একটা লাইফ সাইকেল থাকে, ওই প্রোডাক্টটাকে আমরা ইনটু এন্ড ডেলিভারি করার জন্য আমরা একটা প্রসেসের মধ্যে কাজ করি, দ্যাট ইজ হাই লেভেলি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই প্রজেক্ট হুম ম্যানেজমেন্টের কিছু ফেজ থাকে, ধরেন 5টা 6টা 7টা যে যেভাবে ডিসক্রাইব করলো ফেজ থাকে, একদম ইন্ডিং পর্যন্ত, ডেলিভারি পর্যন্ত। হ্যাঁ, হুম ধরেন আপনি 100টা ফার্নিচার, ধরেন আপনি হাতিলে কাজ করেন, হাতিলের ধরেন একটা 100 বা 1000 একটা আপনার ডাইনিং টেবিলের অর্ডার আসলো, রাইট? শুধু কিন্তু হুম আপনাকে ডেলিভারি করা পর্যন্ত কিন্তু আপনার একটা জার্নি আছে, হ্যাঁ, একদম রাইট। বাজেটিং থেকে শুরু করে আপনার যে কাস্টমার অর্ডার করছে, তো পুরো প্রসেসটা হ্যান্ড ওভার পর্যন্ত একটা কাজ আছে। কিছু কিছু প্রজেক্ট হ্যান্ড ওভারই ক্লোজ হয়, কিছু কিছু প্রজেক্ট আবার দেখবেন অপারেশন মুডে যায়। ধরেন ওটা নট অনলি ফার্নিচার, আপনি ঠিকই ডেলিভারি করছেন, কিন্তু এটার আবার অপারেশনগত ভাবেও ম্যানেজমেন্টের জায়গা আছে। হুম এটাও একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্ট, বাট এটা একটা সেকেন্ড ফেজ ধরতে পারেন। আপনি ওই অপারেশনটা রান করার জন্য হয়তো আরেকটা টিম হ্যান্ড ওভার করলেন, তারা হয়তো অপারেশন করলো। এখন যেটা প্রবলেম হয়েছে, আহ, আগে যখন ধরেন আম, আমি একদম 1980-70 পর থেকে যেটা হিস্ট্রিটা বলতেছিলাম, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল এই ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টটা কমপ্লেক্স প্রোডাক্টের ক্ষেত্রে, বা যে প্রোডাক্টটার আপনার আনসার্টিনিটি লেভেলটা খুব হাই, হ্যাঁ, যেটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কি হবে, ওই টাইপ প্রোডাক্টের ক্ষেত্রে এটা ফিট হচ্ছে না, মানে ফেল করতেছে বারবার। এটা হুম কিন্তু সব প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলতেছি না। ধরেন আমি যেটা বললাম, আপনি খুবই সিম্পল একটা প্রোডাক্ট বানাবেন, যেটা আপনি, আমরা গার্মেন্টস এর অর্ডারের ক্ষেত্রে কি করি, ধরেন আহ, একটা স্যাম্পল ক্রিয়েট করি, দেন বায়ার প্রুফ করে, দেন হুম কিন্তু আমরা ওই স্যাম্পলটাকে আমরা আইডল ধরে আমরা বাকি প্রোডাকশনে যাই, রাইট? সেটা রাইট। কমপ্লেক্স কিছু নাই, বা হুম এখানে রিস্কের কিছু নাই। আপনি যতক্ষণ না স্যাম্পলটা প্রুফ করে দিচ্ছে, আপনার কিন্তু আর রিস্ক কিছু নাই, আপনাকে হুম ফলো করতে হবে স্যাম্পলটার পর্যন্ত। সেটা এখানে বায়ার যদি স্যাম্পলে হ্যাপি হয় এবং আমি স্যাম্পল মতো ডেলিভারি দিতে পারি, শেষ, আমার আর কোনো রিস্ক ফ্যাক্টরটা এখানে নাই, এই প্রোডাক্টটা খুবই সিম্পল। হ্যাঁ, এইরকম টাইপ প্রোডাক্টে কিন্তু ডেফিনেটলি আমি যেটা বললাম, যুগ যুগ ধরে যে মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা প্রসেস ম্যানেজমেন্ট করে যাচ্ছি, এটা উইচ ইজ ওকে। বাট হুম যখন যেটা প্রেডিকশন করা যাচ্ছে না, এইটার হুম মানে কাস্টমার রিয়েকশন কেমন হবে, হুম যেটা খুবই ডাইনামিক, হুম এবং এই টাইপ প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যখন ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টকে ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন হুম এটা ফেল করতেছিল খুব হাইলি। আমি ধরেন আচ্ছা। 19 এর পরের কথা বলতেছি। তখন 2000-এ অ্যাজাইল আসলে মেইনলি ফর্ম করে, সেটা হচ্ছে আপনার আম, আহ, কয়েকজন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুব টপ লেভেলের লিডাররা সবাই জাস্ট একটা গেট টুগেদার করে। আপনি যদি অ্যাজাইল ম্যানিফেস্টোটা দেখেন, যেটা রিলেভেন্ট, আমি আপনাকে মানে পড়ার জন্য দুইটা জিনিস বলবো আজকে, যেটা হুম ফাউন্ডেশন খুব জরুরি, যেটা আমরা পুরো কন্টেন্টের মধ্যেই থাকবে। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যাজাইল এই ম্যানিফেস্টো, অ্যাজাইল সিম্পল অ্যাজাইল ম্যানিফেস্টো, এই এই জিনিসটাই ধরেন, এই আচ্ছা। চারটা চারটা এখানে ভ্যালুর কথা বলছে, আর 12 প্রিন্সিপাল।
পুরো অ্যাজাইল এইটার উপরে বেস করে, মানে মানে অ্যাজাইলের কথা আমরা যতই বলি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা কমপ্লেক্স প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে, এই 12 প্রিন্সিপাল যেটা আমি আসবো আমার স্লাইডে, আর আমাদের হচ্ছে এই 4টা ভ্যালুস যেটা আমরা কভার করবো। ওকে। তো 2001-এ যেটা হয় যে পিছনে যে ছবি দেখতেছেন কয়েকজনের, হুম হুম এখানে নামগুলো মেনশন করা, সেকেন্ড বেক, মাইক পেডলি, রিভ্যান, সো এই কয়েকজন, এটার মধ্যে জেফ সাদারল্যান্ড আছে, যারা স্ক্রামের আপনার স্ক্রাম যারা ডেভেলপ করে এর মধ্যে উনি আচ্ছা। একজন। তো তো এই এরা মিলে জাস্ট একটা ম্যানিফেস্টো ক্রিয়েট করে, দ্যাটস ইট। হ্যাঁ, ম্যানিফেস্টোর মধ্যে কিছু জাস্ট হাই লেভেল কিছু কথা আছে, আর কিছুই নাই। তো কিন্তু যেই কারণে এই সেশনটা বা এই গেট টুগেদার তারা করে, রিজন কিন্তু ওইটাই যে আপনার সফটওয়্যার, এটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেসের কথা বলতেছি, অন্য প্রোডাক্টের হুম বিষয়ে বলতেছি না, কারণ অ্যাজাইল ম্যানিফেস্টোটা মোস্টলি 2001 বলেন বা স্ক্রাম বলেন, এগুলো কিন্তু সফটওয়্যারের উপরে ডেভেলপমেন্টের বেস করেই এটার জন্ম ধরতে ধরতে পারেন। বাট হুম হুম এখন ডে বাই ডে স্ক্রামটা ভাস্টলি ইউজ হচ্ছে অনেক ইন্ডাস্ট্রিতেই। হ্যাঁ, রাইট। কিন্তু এটার ইনিশিয়েশনটা আমি এই হিস্ট্রিটা এই জন্য আপনাকে বলতেছি, অ্যালাইন করতে পারবেন। তারা কমপ্লেক্স প্রোডাক্টটা ডিল করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করতেছে, তখন তারা একটা সবাই মিলে চিন্তা করে যে এটাকে মানে ওভারকাম করার কোনো কিছু আছে কিনা। তখন ডিসকাশনের উপর বেস করে তারা কিছু ভ্যালুস ক্রিয়েট করে, এবং এই 4টা ভ্যালুস এবং 12 প্রিন্সিপাল তারা দাঁড় করায়, যেটার উপরে বেস করে আপনার দেন অ্যাজাইল ইন্ডাস্ট্রি রান করে বা অ্যাজাইলের কনসেপ্টটা রান করে। ওভারঅল বলে রাখি, অ্যাজাইল কোনো ম্যাথোডোলজিও না, অ্যাজাইল কোনো মানে একদম ফিক্সড কোনো ফ্রেমওয়ার্কও না। হ্যাঁ, অ্যাজাইল হাই লেভেল যদি আপনি বলতে চান, এটার একটা মিসকনসেপশন আছে, এটা আপনাদের ফাউন্ডেশনে বোঝা খুবই জরুরি। অ্যাজাইল আপনাকে হেল্প করবে, এই ম্যানিফেস্টোটা হেল্প করবে আপনাকে একটা সুন্দর মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য, ওকে। যে মাইন্ডসেটের উপরে বেস করে আপনি আপনার নেক্সট কাজগুলোকে অ্যালাইন রাখবেন। এমন কিছু করা যাবে না, আমি বলতেছি না যে এটা তো আর এমন কিছু না যে এটা ধরেন ঐশ্বিক কিছু, বাট মিন করতে চাচ্ছি যে এইটার উপরে, এই মাইন্ডসেট উপরে বেস করেই আপনি আপনার অ্যাকশন গুলো করবেন। আমরা নেক্সট যে স্ক্রাম ফ্রেমওয়ার্কের কথা বলবো বা আদার্স যে ফ্রেমওয়ার্ক কথা আছে, কিন্তু যদি মাইন্ডসেটটা আপনার কন্ট্রাডিক্ট করে যেটা ম্যানিফেস্টোতে এমফেসাইজ করা, তাহলে বোঝা যাচ্ছে আপনি আউট অফ অ্যাজাইল চলে যাচ্ছে। যেমন এখানে বাই দ্য ওয়ে আরেকটা টপিকস বলে রাখি, যদিও এখানে স্লাইড ধরেন ধারাবাহিকভাবে আছে, আমি ধরেন হয়তো একটা স্লাইডে আরেকটা টপিকস কভার করে ফেলবো, তখন হয়তো ওই ওকে slide ওকে আপনি হ্যাঁ, দেখেই বলবেন, এটা বুঝতে খুবই পারছি। ন্যাচারাল প্যাটার্ন, সেহেতু আপনি ওয়ারিড হবেন না যে প্রত্যেকটা স্লাইড কভার হচ্ছে কি হচ্ছে না না। না ঠিক আছে, হয়তো it's okay, হ্যাঁ। ডিসকাশনে হয়তো অনেক স্লাইডই কভার হয়ে যেতে পারে, বা কিছু অংশ অন্য স্লাইডে কভার হয়ে যেতে পারে, তখন আপনার ওই স্লাইডটা হয়তো আসলে আপনি কুইকলি বুঝতে পারবেন, তখন হয়তো ওইটাতে এত এমফাসাইজ করবো না। আর আমাদের ওভারঅল কোর্স কন্ডাক্টেড টাইম 16 আওয়ার্স, এটা তো অফিসিয়াল টাইম, এর বাইরে আফটার সেশন আপনি ডেফিনেটলি ওয়েলকাম আমার কাছে, যে জি আপনি জি জি। আমাদের কোশ্চেন আফটার সেশন ইউ ফুললি ওয়েলকাম। কিন্তু ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এনি পয়েন্ট আপনার কাছে মিস হয়ে গেলে আপনি এটা নিয়ে ওয়ারি হবেন না। আমি না ঠিক আছে। কানেক্টেড থাকি, হোয়াটসঅ্যাপে থাকি, কোনো সমস্যা নেই। তো ব্যাক টু দ্য টপিকস, দ্যাট ইজ দ্য হিস্টোরি অফ, মানে কিভাবে স্টার্ট করলো, কি প্রবলেমের কারণে এটা হলো, এই ব্যাপারে আপনার কোনো মানে কোনো কোশ্চেন আছে কিনা, কেন আসলে অ্যাজাইলটা আসলো? না, এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি ভাই, যে আসলে শুরুটা আসলে কই থেকে হইলো। ফাইন। কমপ্লেক্স হ্যাঁ, তো ওইটা প্রোডাক্ট বলতে ম্যানেজ করতে গিয়ে তারা আসলে যে প্রবলেমটা ফাইন্ড আউট করেছিল, তো সেখানকার সলিউশন বের করতে গিয়ে তারা আসলে এই টার্মটা মানে এই এটা। বাট এখানে হ্যাঁ, আমি যদি sure, একটা কোশ্চেন করি ভাইয়া, সেটা হচ্ছে হ্যাঁ শিওর। ফর এক্সাম্পল হোয়াট ইজ অ্যাজাইল, যদি এই টার্মটার এক যদি আমি বলি যে ইন এ ওয়ার্ডস আপনাকে অ্যান্সার করতে হবে, তাহলে আসলে কি বলাটা মনে করেন যে সেটা পারফেক্ট গুড অ্যান্সার? কোশ্চেন, এটা গুড কোশ্চেন, সেটা আমি অলরেডি আপনাকে একটু হিন্টস দেওয়ার ট্রাই করছি। অ্যাজাইলকে যদি আপনি কভার করেন, এটা আসলে অ্যাজাইলকে ডিফাইন করতে গেলে মানে খুবই সলিড ডিফাইন হচ্ছে এটা, অ্যাজাইলটা 4টা ভ্যালু এবং 12 প্রিন্সিপালের উপরে বেস করা, যেটা আপনাকে হুম। হেল্প করবে একটা রাইট মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য, রাইট নাথিং এলস। মাইন্ডসেট বের করার জন্য। ওকে। নাথিং এলস, এটা কোনো ধরনের ডিফাইন কোনো ফ্রেমওয়ার্ক না, ম্যাথোডলজি রাইট। না, কোনো প্রসেস না, অ্যাজাইল নাথিং এলস।
না, অনেক সময় ইয়া থাকে না যে এমসিকিউ থাকে, হোয়াট ইজ অ্যাজাইল, ইজ এ ফ্রেমওয়ার্ক, ইজ এ প্রসেস অফ ওয়ার্ক, যদি এরকম রাইট। type থাকে তাহলে মানে ইটস অ্যাকচুয়ালি রাইট মাইন্ডসেট, রাইট? হ্যাঁ, এটা এটা যদি ডেফিনিশন ধরতে চান তাহলে বলতে হবে ফোর ভ্যালুস ইজ এ কম্বিনেশন অফ ফোর ভ্যালুস এন্ড 12 হুম। প্রিন্সিপালস এন্ড ইটস ডেভেলপ আ মাইন্ডসেট, নাথিং এলস। তো ওকে, ওকে। এইটার উপরে বেস করে আপনার অনেক কিছু ইভলভ হয়েছে, হুম, ইন্সপিরেশন বাই হুম, অ্যাজাইল। হুম। অ্যাজাইল এর ম্যানিফেস্টোর উপরে ইন্সপায়ার হয়ে অনেকগুলো ফ্রেমওয়ার্ক ক্রিয়েট হয়েছে, যেটা আমরা নেক্সট আসবো। এবং আই হোপ যে আপনি আর একটু কন্টিনিউ করলে আপনার যে কোশ্চেনটা ওটা আরো মোর ক্লিয়ার হবে। এখন কাম ব্যাক টু দ্য অ্যানাদার স্লাইড, এখানে জাস্ট একটা সামারাইজ দেওয়া হয়েছে যে আপনি যদি 1960 থেকে 2025 পর্যন্ত আপনার অ্যাভারেজ একটা ডিউরেশন দেখেন, যে কোম্পানি কিভাবে মানে তাদের সাস্টেনেবল মানে ছিল লাইফটা যদি দেখেন, এই সময় দেখেন একটা মানে জাম্প আছে, এবং শেষের দিকে জাম্পটা খুব হাই লেভেলই হচ্ছিল, মানে কোম্পানি হুম, সাস্টেইন করতে পারতেছিল না, চলে যাচ্ছিল। এবং যেটা আমি আপনাকে ওই হিস্ট্রির ক্ষেত্রে একটু টাচ দেওয়ার চেষ্টা করছি, এখানেও কিছু ফরচুন 500 বলেন বা হোয়াট এভার কোম্পানি বলেন, কিছু কিছু কোম্পানি এক্সিট করছে যেগুলোর নাম আমরা আগে জানতাম, কিছু কিছু একদমই নতুন আসছে, মার্কেটে টিকে right. থাকতে পারে নাই। ডিপেন্ডস অন অনেক কিছু, অনেক ফ্যাক্টের উপরই, একটা ফ্যাক্টরি বলা যাবে না, ডিপেন্ডস অন অনেকই অনেক কারণে টিকতে পারে নাই। আপনি যদি সিম্পলি মানে এখানে একটা রাইট সাইডের একটা কিছু দেখেন, যেমন আমরা আহ, এখানে ওই যে কোডাকের কথা যদি বলেন, কোডাক কিন্তু আমরা ছোটকালে অনেক শুনছি, বাট হুম, বাইরে কিন্তু এটা ধরেন হারায় গেছে। বা এক্সাম্পল হিসেবে নোকিয়া যদিও এক্সিস্টিং করে, দেখেন নোকিয়া যেই কারণে খুব ফল করছে মার্কেটে, তার একটা রিজন হচ্ছে ওরা মার্কেটের ডিমান্ডের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে নাই, হ্যাঁ, বা দেরি করে ফেলছে ডিসিশন নিতে গিয়ে, ওরা ভুল করছে কিছুটা। যেমন ওরা অ্যান্ড্রয়েডের যখন অফার ছিল ওদের কাছে, ওরা কিন্তু যদিও আমি এটা একদম ডেপথ হিস্ট্রিতে যাচ্ছি না, আপনি এরিয়াতে জানলে শেয়ার করতে পারেন, তো ওরা হয়তো তখন মার্কেটের যে ডিমান্ড ওটার সাথে নিজেকে অ্যাডজাস্ট বা অ্যাডাপ্ট করতে পারে নাই, হুম। কুইকলি বিজনেস থেকে আউট হয়ে গেছে। যে জায়গায় নোকিয়া ছিল মার্কেটের একদম টপ, আর কোনো ব্র্যান্ডই ছিল না, রাইট। হ্যাঁ, যদি বাটন ফোনের কথা ধরেন। বাট যখন স্মার্টফোনের পয়েন্ট আসে, অ্যান্ড্রয়েড যখন ওকে অফার করে, ও অফারটা নেয় নাই, গুগলের অফারটা নেয় নাই, না নিয়ে কিন্তু ওরই অস্তিত্বই চলে গেছে আউট। অনেক কোম্পানি চলে আসছে, স্যামসাং চলে আসছে, whatever। তো এটা রিলেভেন্স, একদম রিলেভেন্ট এক্সাম্পল না, আমি বলতে চাচ্ছি যে অনেক কোম্পানি সরে গেছে বা হারায় গেছে, অনেক নতুন কোম্পানি ইন করছে, আবার নতুন কোম্পানিও যে হারাচ্ছে না এরকম না। তো এটার হিস্ট্রিটার সাথে অ্যালাইন করে আপনাকে ওইটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করার ট্রাই করছি। দেন একটা কমন কনসেপ্ট আছে ভুকা, যেই কারণে আপনাকে বলতেছিলাম যে নেচার অফ মানে এখনকার ওয়ার্ল্ড, যে হুম, এখনকার ওয়ার্ল্ডকে আমরা বলি হচ্ছে একটা ভুকা ওয়ার্ল্ড। তো হোয়াট ইজ ভুকা অ্যাকচুয়ালি? ভুকা এই যে চারটা টার্ম এখানে মেনশন করা আছে, হয়তো আপনি ফেমিলিয়ার উইথ দ্যাট। যেমন আমরা কমপ্লেক্সিটির মধ্যে বুঝি ভোলাটিলিটির মধ্যে, অ্যাম্বিগুইটির মধ্যে আনসার্টিনিটি, এই চারটার একটা কম্বিনেশন যদি আপনি করেন, তাহলে মার্কেটটা ভয়াবহ আকারে মানে ভোলাটাইল, হ্যাঁ। এবং এখানে সার্টিনিটি বলে কিছু নাই, দেখবেন আপনি যদি কোভিড এর ফ্যাক্ট ধরেন, এটা যদিও খুব রেয়ার, তারপরেও যদি ধরেন এটাকে এখন গ্লোবাল ফ্যাক্টই যদি দেখেন, মার্কেট চেঞ্জটা যতটা লেভেলে এখন হাই, আগে কি এরকম ছিল? ধরেন আরো 30-40 ইয়ার্স ব্যাক না। ছিল না। এখন চ্যালেঞ্জ গুলো প্রচন্ড হাই এবং প্রচন্ড কমপ্লেক্স সিনারি আমরা ফেস করতেছি, ডিল করতেছি, হ্যাঁ। এবং সার্টেনিটি মানে আনসার্টেন সব জায়গায়, যে কোনো সময় যে কোনো কিছু ফল করতে পারে, হ্যাঁ। ধরেন অনেক কোম্পানি, বাংলাদেশেই দেখেন সফটওয়্যার অনেক কোম্পানি ট্রাই করছে, মার্কেটের সাথে টিকে থাকতে পারে নাই। হ্যাঁ, আপনি যদি খেয়াল করে দেখেন, আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমাদের ইনিশিয়াল লেভেলে একটা সেল অ্যান্ড বাই কোম্পানি ছিল বাংলাদেশে। আচ্ছা। আহ আজকে না না, ওটার নাম কি, আরে পরে ইয়ে হয়ে গেল, বাই দ্য ওয়ে। বিক্রয় মেইনলি, বিক্রয় আসার আগে হুম, আহ, আপনার সে নামটা ভুলে গেছি। ওরা কিন্তু তখন আর কেউ ছিল না, বাট বিক্রয়, ওরা দুজন আবার টিকতে পারে নাই, দেন ইন্ডিয়ান কোম্পানি ওদের সাথে মার্চ করে কিনে নিয়েও টিকতে পারে নাই ফাইনালি। এখন কোনো বাই অ্যান্ড সেল কোম্পানি বাংলাদেশে নাই উইদাউট বিক্রয়। বিক্রয় বিক্রয়। হুম, স্ট্রাগলিং, দারাজ আছে। ধরেন হুম, এখন ফেসবুকের মার্কেট প্লেসের কারণে দারাজও টিকে থাকতে পারতেছে না, বা বিক্রয় টিকে থাকতে পারতেছে না। কারণ ফেসবুকের মার্কেট প্লেসে আপনি একটা অ্যাড দিয়ে যদি দেখেন, যেই লেভেলের আপনার খেয়াল করছেন। রেসপন্স পান, হুম। বিক্রয়ে ওই লেভেলের রেসপন্স নাই। নাই। আমিও ওটা করছি রিসেন্টলি। তো যে জায়গায় বিক্রয় এখন স্ট্রাগল, মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, এবং ডেফিনেটলি এরা কোনো প্রফিট লেভেলে নাই।
আহ, তো বিষয়টা হচ্ছে পুরো গ্লোবাল ফ্যাক্টরিটা হচ্ছে প্রচন্ড কমপ্লেক্স আনসার্টিনিটির মধ্যে যাচ্ছি, কোনো কিছুই নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না। এখন এইটাকে ফেস করাটা আপনি এটাকে ফেস কি দিয়ে করা যায়, এখানে একটা খেয়াল করে দেখবেন যে এই রাইট সাইডে একটা পয়েন্ট, এটাকে কম্বিনেশন দিয়ে নিচে কিন্তু একটা নলেজকে এমফেসাইজ করছে। হুম কাম ব্যাক টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ দ্য রিলেভেন্ট। তো এই ডিফাইন প্রসেস কন্ট্রোল, যেটা আমি বলতেছিলাম ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটাকে করে, ধরেন এটা এখানে একটা গাড়ি ম্যানুফ্যাকচারের ছবি আমরা দিছি, রাইট রাইট সাইডে আমরা একটা ইম্পেরিক্যাল প্রসেসের বিষয়ে দিছি। আমি আপনাকে অ্যালাইন করার চেষ্টা করতেছি দ্য অ্যাজাইল হিস্টোরি কিভাবে অ্যালাইন হচ্ছিল এই পুরো গ্লোবাল প্রবলেমগুলোর সাথে। তো এই ডিফাইন প্রসেসটা আসলে এই ভুকা ওয়ার্ল্ডটাকে হ্যান্ডেল করতে পারতেছিল না। ওকে, এবং তারা এটাকে এই চ্যালেঞ্জটাকে ফেস করে আমি বাই দ্য ওয়ে, আপনার কাছে যদি মনে হয় কখনো আমি যে পয়েন্টটা বলতেছি, পয়েন্টটা আসলে আপনার কাছে কনভিন্স হচ্ছেন না, আপনি আপনি কিন্তু কোশ্চেন করা উচিত। মানে আমি বলতেছি যে ভুকা ওয়ার্ল্ডটা ডিফাইন প্রসেস কেন ফেস করতে পারবে না, এটা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। যেমন ধরেন অনেকেই বলতে পারে না ডিফাইন প্রসেস বা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট এটাকে হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, এটা হুম কেন পারবে না? আর আপনার কেন পারবে না, এই জায়গাটায় আপনার কনভিন্স হওয়া উচিত নিজেকে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পুরো কোর্সে আপনাকে বলবো, সেটা হচ্ছে এই বিষয়গুলো মোটেও কোনো থিওরিটিক্যাল কিছু আমি আপনাকে বলতেছি না। বিষয়টা হচ্ছে রিয়েলিস্টিক, এবং এটা আপনার কনভিন্স হইতে হবে। হ্যাঁ, হুম যে আপনি হুম হুম কনভিন্স, আপনি আমি বলছি এবং কিছু ডকুমেন্টস দেখাইছি, দ্যাট ডাজেন্ট মিন এটা আপনি আপনি বুঝে মানে আপনার কাছে এটা এটা ট্রু, নো। এবং লার্নিং এর ক্ষেত্রে এবং কোনো জিনিস অ্যাডপ্ট করার ক্ষেত্রে আপনি কনভিন্স না হওয়া পর্যন্ত এটা অ্যাডপ্ট করবেন না। তাহলে হয় কি, সেটাতে আপনিও কনফিডেন্স পাবেন না, আপনিও কাজ করে কোনো মজা পাবেন না, এবং আপনিও এটা আসলে করতেছেন করার জন্য, বাট কোনো ধরনের মানে লজিক্যাল কোনো ভিউ নাই। হ্যাঁ, হুম রাইট যেমন আমরা যখন ট্রুথ কোনো কিছু নিতে বলি, এটাকে আমরা কিভাবে নিতে বলি, আপনাকে যে ট্রুথ সিকিং করে তার একটা মানসিকতা থাকা খুব জরুরি। সেটা হচ্ছে আমরা এটাকে বলি গ্রোথ অথবা ওপেন মাইন্ডসেট, যে হুম আমি যেই ধারণার মধ্যে আছি সেই ধারণাটা 100% কারেক্ট, এই কনসেপ্টটা রং। আমি যেই ধারণা আছি এটা আমার নলেজে মনে হয়েছে সবচেয়ে বেস্ট, বাট আমি এই আমার নলেজ মতে আমি চেষ্টা করছি বুঝার, এরপর আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট। বাট কেউ যদি আমাকে এর থেকে বেটার ধারণা দিতে পারে ওটা আমি অ্যাকসেপ্ট করবো। হুম এইটা খুবই ইম্পর্টেন্ট ফর একটা মানুষের ব্যক্তিত্ব ডেভেলপ করার জন্য এবং কোনো নলেজ নেওয়ার জন্য, হ্যাঁ, বা ট্রুথ রাইট জানার জন্য। যদি এটা আমাদের কারোর মধ্যে না থাকে, তাহলে এটা খুবই একটা ডেঞ্জারাস সাইন। সেটা হচ্ছে আমি ব্যক্তি হিসাবেও ভালো না, এবং আমি হুম ট্রুথ ট্রুথটাকে অ্যাডাপ্ট করার মতো আমার যোগ্যতাটা আমি হারায় ফেলছি। একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বললাম, বাট এটা ট্রু। হুম তো এক্ষেত্রে আমি যেইটাই আপনার কাছে মনে হয়, আমি অনেক কিছু মানে হতে পারে আপনার কোশ্চেনের মাধ্যমে আরো ডেপথে যেতে পারি, সেটা আপনার কোনো এরিয়া যদি মনে হয় যে এই এরিয়াটা আপনি কনভিন্স না, ব্যাক টু দ্য কোশ্চেন, ব্যাক টু দ্য পয়েন্ট এগেইন। আমি যেটা এক্সপ্লেন করলাম ভুকা, সেটা হচ্ছে এই গ্লোবাল এই চ্যালেঞ্জিং এই কমপ্লেক্স এই আনসার্টিনিটির জিনিসগুলোকে ফেস করার জন্য ডিফাইন প্রসেস কন্ট্রোল রোল ফেল করছে। ওকে, এখন এটার অল্টারনেটিভ হিসাবে ইম্পিরিক্যাল প্রসেস আসছে। ওকে, ইম্পিরিক্যাল ওকে প্রসেসটা দ্যাট ইজ আপনি যদি অ্যাজাইল বলেন, দ্যাট ইজ আপনি স্ক্রাম বলেন, দ্যাট ইজ দ্য ইম্পিরিক্যাল প্রসেস। স্ক্রাম আপনার ফাউন্ড হয়েছে দুইটা জিনিসের উপরে বেস করে, একটা হচ্ছে ইমপ্রেসিজম আর একটা হচ্ছে লিন থিঙ্কিং। এই দুটার কম্বিনেশনের উপর বেস করে কিন্তু স্ক্রামটা আপনার দাঁড়ানো। হ্যাঁ, এগুলো একদম পিলার্স বা ফাউন্ডেশন করতে পারেন। ইম্পিরিক্যাল প্রসেসটা কি? আপনার ইম্পিরিক্যাল প্রসেসটা হচ্ছে যে নলেজ, আপনার যে আমাদের যে জ্ঞানগুলো আসে আপনার, এটা 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 কোথা থেকে কিভাবে আসে, এটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসে। হ্যাঁ, এটা নলেজটা কোনোভাবেই আপনার এক্সপিরিয়েন্স ছাড়াই নলেজটাকে আমরা ভ্যালিডেট করতে পারি না, সে তো নলেজ অলওয়েজ আসবে এক্সপিরিয়েন্স থেকে। এটা কি আমরা ইম্পিরিক্যাল প্রসেস বলতেছি, যে আমি কোনো কিছু জানতে হলে এটা আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে, দেন এটা থেকে আমি লার্নটা করে এই নলেজটাকে আমি মানে ভ্যালিডেট করব এবং আমি এটাকে
মানে এটাকে আমি কন্টিনিউসলি পিউরিফাই করব, বা আমার নলেজটা যে ঠিক আছে, ধারণাটা যে ঠিক আছে, এটা আমি এক্সপিরিয়েন্সে না গেলে বলতে পারবো। ধরেন আমি বলতেছি যে আমার এই হাইপোথিসিসটা কাজ করবে, বাট এটা আমি বলতেছি, বাট এটা আমি কিন্তু শিওর না, ঠিক না? কিন্তু আমি শিওর কখন হবো? যখন আমি এটা টেস্ট করবো, রাইট? তো টেস্ট করে যখন দেখবো যে এটা কাজ করতেছে, অথবা একটুক কাজ করতেছে একটুক করতেছে না, তাহলে তো আমি বুঝতেছি যে কি লেভেলটা কাজ করতেছে, কতটুকু পোর্শন কাজ করতেছে। হুম শুধু হাইপোথিসিসটা আপনার মাধ্যমে অনেক ধারণা আসতে পারে, আমার মাধ্যমে অনেক ধারণা আসতে পারে, বাট হুম ধারণাটা অলওয়েজ ধারণা আনটিল এটাকে আপনি রিয়েল লাইফে প্র্যাকটিস না করবেন, রাইট? রাইট লাইফে এক্সপেরিমেন্ট না করা পর্যন্ত এটা ধারণাই থাকবে, এবং এক্সপেরিমেন্ট করে করে আপনার ধারণাটাকে আরো স্ট্রং করবেন। ব্যাক টু দ্য টপিকস। তো এই ভুকার এই প্রবলেমটাকে ফেস করার জন্য এখানে তিনটা পিলারের কথা বলা হয়েছে, যেটা আমরা আবার স্ক্রামে ব্যাক করার সময় এই ডিসকাশনটা আসবে। এটা হচ্ছে হুম ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন এন্ড অ্যাডাপশন, যেটা হচ্ছে স্ক্রামের 3 পিলার্স এর কথা বলা। আপনি এই তিনটার ডিসকাশন আমি ইন ডেপথে যাব, এখানে হাই লেভেলে আপনাকে জাস্ট পয়েন্ট আউট করে ছেড়ে দিচ্ছি, বিকজ অফ ওটার উপরে স্পেসিফিক একটা স্লাইড আছে। তো আচ্ছা ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন, অ্যাডাপশন স্ক্রামের পিলার্স, স্ক্রাম গাইডের ক্ষেত্রে আপনি পাবেন। তো কোনো কিছু আপনি যখন ধারণা নিয়ে আসবেন বা একটা আইডিয়া নিয়ে আসবেন, সেই আইডিয়াটা যথেষ্ট পরিমাণ মানে ট্রান্সপারেন্ট, ক্লিয়ার হইতে হবে। মানে আপনি কি বলতে চাচ্ছেন সেটা হুম খুবই স্বচ্ছ হইতে হবে, সেটা সব স্টেক হোল্ডাররাও যাতে বুঝে, আপনিও যাতে বুঝেন, আপনার টিম মেম্বাররাও বুঝে, যাদের এখানে বিজনেসে তারাও যাতে বুঝে। মানে একটা আইডিয়া আপনি কি চাচ্ছেন এটা ফুললি ট্রান্সপারেন্ট হতে হবে, সেক্ষেত্রে সবাই অ্যালাইন থাকবে হোয়াট অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি। ধরেন আপনি একটা বিজনেস ধারণা নিয়ে আসলেন, হুম যদি আপনি খুব, আপনি যদি ক্লিয়ার না যে ধারণাটার মানে, ধরেন আপনি একটা ডেভেলপ চাচ্ছেন, আপনি ধরেন একটা উবার বানাবেন, বাট হুম আপনি আসলে এক্সপ্লেন করতে পারতেছেন না আপনি কোন প্রবলেমটার উপর বেস করে উবারটা বানাবেন, হ্যাঁ, হুম কেন বানাবেন কোন আপনি পারপাস clear, কাস্টমার হুম রাইট? তাহলে ওইটা হয় কি, ওইটার নেক্সট অ্যাকশনটা রং হবে, সেহেতু নেক্সট অ্যাকশন গুলো অনেক ইমেচিউর হবে। হ্যাঁ, সেহেতু ধারণাটা ট্রান্সপারেন্ট, এটা একটা পারসেপশন। ট্রান্সপারেন্সি নট অনলি দ্যাট, অনলি ফর দ্যাট এরিয়া, প্রত্যেকটা এরিয়াতে ট্রান্সপারেন্সি ইম্পর্টেন্ট আছে। আপনি যখন একটা টিম ডেভেলপ করবেন, যদিও এটা রিলেভেন্ট না দিস টপিকে, হুম প্রত্যেক ট্রান্সপারেন্সিটা থাকা খুব জরুরি একটা টিমের মধ্যে। হ্যাঁ, হুম আদারওয়াইজ টিমের মধ্যে ট্রাস্ট বিল্ড হবে না, কখনোই হবে না। কোনো টিমের মধ্যে ট্রান্সপারেন্সি যত লেস, ওই টিমের হুম ট্রাস্ট তত মাইনাস। এটা আপনার টিম ডেভেলপে হেল্প করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি যত ট্রান্সপারেন্ট হবেন, সবাই তত ওই টিমের মধ্যে ট্রাস্ট বিল্ড হবে, এবং তত পুরো টিমটা মানে মানে কোনো ধরনের ডিসিশন গুলো নিতে ক্ষেত্রে কোনো গ্যাপও থাকবে না, এবং এদের মধ্যে একটা ভালো ধরনের বন্ডিং ক্রিয়েট হবে। বাই দ্য ওয়ে, দেন ইন্সপেকশনটা কখন আসে? ধরেন আপনি একটা ধারণায়, জাস্ট 1 সেকেন্ড ভাই, আমার সরি, এম ব্যাক। সো না sorry. ইন্সপেকশন হচ্ছে যখন আপনার ধারণাটা থাকবে। আমি একটা সাইকোলজিক্যাল এক্সাম্পল দিই, আরো বুঝবেন। ধরেন আপনি একটা হিউম্যান, হুম আপনার আপনি আপনার ডেভেলপ চাচ্ছেন, ওকে? তো হুম আপনার সর্বপ্রথম আপনার মধ্যে স্বচ্ছতা থাকা জরুরি। আহ, বা ধরেন রিলেশনশিপে, ওকে, হুম আপনি এক্সাম্পল আপনার ওয়াইফ, হুম আপনার ভাই, হ্যাঁ, ধরতে পারেন আপনার সাথে সৃষ্টিকর্তার রিলেশন, আল্লাহর রিলেশনও করতে পারে। হুম 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 আপনি যত ফেক হবেন, যত যদিও মানে আল্লাহর সাথে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই, কিন্তু হুম আপনি যদি, আমরা হেপোক্রেট কাকে বলি, যে আসলে ট্রান্সপারেন্ট না, রাইট কিন্তু একজন হিউম্যান হিসেবে আমরা কিন্তু পারফেক্টও না, রাইট? হুম হুম কারণ আপনি খুব ট্রাস্টেড ট্রান্সপারেন্ট মানুষ, বাট আপনি কখনো নিজেকে এটা দাবি করেন না আপনি পারফেক্ট, এটা সম্ভব না। রাইট আমাদের হুম মধ্যে উইকনেস আছে। কিন্তু এখন আমার কি করতে হবে? আমার অলওয়েজ নিজেকে ইন্সপেকশনের উপরে রাখতে হবে, যে হুম আমার কোন এরিয়াটাতে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বা আমি কোথায় ভুল করতেছি। আনটিল আপনি ইন্সপেকশন, আপনি কিভাবে ভুল বুঝবেন যে আপনার ভুলটা আছে, রাইট? উইদাউট ওকে ইন্সপেকশন পসিবল না, রাইট? সেহেতু যখন আপনার ডেভেলপমেন্ট চাবেন, আমি হিউম্যান ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কনসেপ্ট সেম, সেহেতু আপনি ইন্সপেকশন না করলে কিন্তু আপনি কখনোই জানবেন না আপনার এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট গুলো কোথায়, রাইট? হুম তাহলে বুঝতে প্রথম হচ্ছে আপনার
আপনি কি চাচ্ছেন, কেন চাচ্ছেন, এগুলোর ক্ষেত্রে আপনার ধারণাটা খুব ট্রান্সপারেন্ট। দেন আপনি আপনার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আপনার ইন্সপেকশনটা জরুরি। এবং ফাইনাল এরিয়া হচ্ছে অ্যাডাপ্টেশন। ধরেন আপনি ইন্সপেকশন করে পাইলেন 10টা জিনিস, ওকে। হুম হুম এখন এই 10টা জিনিস পাওয়ার পরে যদি আপনি বসে থাকেন, তাহলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্টের কোনো জিনিস হবে না আনটিল আপনি অ্যাডাপ্ট না করেন, রাইট? হুম রাইট। তাহলে আপনি 10টা জিনিস পাইলেন, এর মধ্যে একটা জিনিস পাইলেন যেটা আপনাকে খুব ইম্প্যাক্ট করতেছে, যেটা আমরা আসবো প্রায়োরিটিস ডিসকাশনে, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্ট এরিয়াতে। ইন্সপেকশন করলে সবই আপনি একসাথে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনি কি করতে হবে, আপনাকে একটু মানে অর্ডার করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট অফ ফার্স্ট, হুম রাইট? কারণ আপনি ঘুমের থেকে উঠতে পারেন না এক্সাম্পল, এখন এটার কারণে আপনার সবকিছু হ্যাম্পার হচ্ছে। যদি আপনার কাছে মনে হয় ইউ আর দ্য প্রোডাক্ট ওনার, রাইট, আপনি হুম আপনার মালিক আপনি নিজে, এক্সাম্পল আমি ওই মালিক মিন করিনি, তো আপনি আপনার ডিসিশনটা তো আপনি নেন, রাইট? কিন্তু আপনার রাইট প্রবলেমটাকে সেট করবেন, প্রায়োরিটিসটা আপনি জানেন যে কোনটা আমার জন্য খুবই মানে মোস্ট জরুরি জিনিস, রাইট? রাইট। ওকে, সরি। তো ফাইনালি ওই যে আপনি যে 10টা কাজের অপশন পেলেন, আপনাকে আপনি ইন্সপেকশন করে ওটা থেকে আপনি ধরেন আম, এটাকে অর্ডার করা খুব জরুরি, কারণ আপনি সব একসাথে ইমপ্রুভমেন্টে আনতে পারবেন না, কিন্তু কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এখন দরকার সেইটার উপরে বেস করে কিন্তু আপনি ওই অর্ডারটা করা উচিত, রাইট? যদি এরকম হয়, রাইট। ধরেন আপনার আম্মু অসুস্থ, এখন এটার আপনি প্রবলেমটা ফাইন্ডিং করে আপনি দেখলেন ফার্স্টে কি আপনার এনিহাও একটা আপনার ধরেন টাকা ম্যানেজ করতে হবে, এটা আপনার কাছে মনে হলো নাম্বার ওয়ান, রাইট? হুম হুম অথবা আপনার হুম মনে হলো যে ভালো একটা ডাক্তারের পরামর্শ লাগবে, হুম একটা ডাক্তার খুঁজে বের করতে হবে, ডিপেন্ডস অন আপনার প্রায়োরিটি, আপনাকে অর্ডার করে একটা একটা করে সলভ করতে হবে, রাইট? আপনি রাইট। ফিক্স করবেন কিন্তু নাম্বার ওয়ান, নাম্বার 10 ফিক্স করা বোকামি, কারণ আপনার একটা অর্ডার করে আপনাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে, রাইট? প্রোডাক্টের রাইট। ক্ষেত্রে একই, আপনি যখন কোনো প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট চাবেন, আপনি কিন্তু সব একসাথে পারবেন না, কিন্তু কোনটা আগে আনবেন, এখানে ব্যাকলগের ডিসকাশনে যখন আমরা আসবো তখন এটা আসবে, যেটা আপনার জন্য এখন মোস্ট এসেনশিয়াল। এই ডিসিশনটা কিভাবে নেবেন ওটাও একটা আলাদা ডিসকাশন, ডিপেন্ডস অন কাস্টমার নিডস, আপনার নিডস ডিপেন্ডস অন, ওকে। তো এই তিনটার উপরে বেস করে আসলে ধরেন ইমপ্রিক্যাল প্রসেস দাঁড়ানো, এবং এটা বেস করে নলেজটার এক্সপিরিয়েন্স উপরে বেস করে একটা এক্সপিরিয়েন্ট ওয়েতে ডেভেলপ করে, দ্যাট ইজ হুম কল্ড ইমপ্রিক্যাল প্রসেস। এবং এইটা ভুকাকে আহ, এই ভুকার চ্যালেঞ্জটাকে এরা ফেস করে, এর থেকে অল্টারনেটিভ আর কোনো ওয়ে স্টিল নাই, দেয়ার ইজ নো আদার ওয়ে। আপনাকে টেস্ট বেস ওরিয়েন্টেড যেটাকে আমরা বলি, আপনাকে মার্কেটকে অল্প অল্প টেস্ট করে এই চ্যালেঞ্জটাকে বুঝে বুঝে আপনাকে অ্যাডাপ্ট করে আপনাকে ফিট হতে হবে। মানে সহজ বাংলা যদি বলেন, আপনি কখনোই রিক্স ফুললি কোনো কিছু রিক্সে নিবেন না, আপনি অলওয়েজ মার্কেটে টেস্ট করে টেস্টের উপরে বেস করে আপনি ডিসিশন গুলো নিবেন। এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলো কমে আসবে, যেটা ইন ডিটেলস ডিসকাশনে আমি আসতেছি। এই ভুকা এবং ইমপ্রিক্যাল প্রসেস নিয়ে আপনার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, এখানে ইন্সপেকশন ব্যাপারটাতে আমার একটা শিওর। কোয়েরি ছিল। সেটা হচ্ছে যে ইন্সপেকশনটা কি সব সময় আসলে সেলফ ইন্সপেকশন হবে, নাকি হু ইজ রেসপন্সিবল ফর ইন্সপেকশন, ইটস মাই গুড সেলফ কোশ্চেন। অর আদার্স অলসো? গুড কোশ্চেন। এটা আসলে এক্সাম্পল দিতে গিয়ে আপনাকে আমি বলছি, এটা ইন ডেপথে ওই নেক্সট পয়েন্টে চলে আসবে, তারপর আমি ফাইনালি বলে দিই। ধরেন আপনি একটা সফটওয়্যার বানাচ্ছেন, জি। আপনি একটা খুবই ইনিশিয়াল ফেজ আপনার ডেলিভারি করলেন, রাইট? এই রাইট। এখন এটার ক্ষেত্রে ইন্সপেকশন কাইন্ড অফ মনিটরিং যেটাই বলেন, সেক্ষেত্রে আসলে কাদের ফিডব্যাক এখানে, মানে কাদের জন্য আপনি আসলে এই অ্যাপ্লিকেশনটা বানাইছেন, আচ্ছা। ইন ইউজার কারা? হুম ধরেন হুম আপনার ধরেন উবার ড্রাইভারের জন্য একটা অ্যাপ আছে, হুম ডেফিনেটলি ওইটার জন্য আমি ইন ইউজার না, রাইট? আমি তো হুম উবার নর্মাল ইউজার, মেনলি আমি হুম রেন্ট করি, আমি হুম অ্যাজ এ বায়ার, আর হুম প্রোভাইডার হচ্ছে তারা। হুম তো আপনি যখন উবার ড্রাইভারের জন্য কোনো একটা অ্যাপ বানাইছেন, হুম ডেফিনেটলি আপনার এরিয়া হচ্ছে ড্রাইভাররা, রাইট? হুম। ড্রাইভাররা সেহেতু তাদের ফিডব্যাকটা আপনার জন্য ইন্সপেকশন। তাদেরটা আমাদের জন্য ইন্সপেকশন। ওকে ওকে। কারণ আপনি, এটা খুবই ইম্পর্টেন্ট বোঝার, এটা আমি আসলে হুম আপনাকে ওই হিউম্যান এবং প্রোডাক্টের সাথে ম্যাচ করানোর কারণে এই ডিসকাশনটা অন্যদিকে গেছে, বাট হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক আসবে, এটা হুম আপকামিং। হুম সেটা হচ্ছে
আপনার ফিডব্যাক কোনো ভ্যালু নাই, আপনি হুম ইন্ডিভিজুয়াল। হুম। হুম এবং রাইট আমরা ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাক্ট ওনার, কোম্পানি ওনার ফিডব্যাককে আমরা হাইলি কাউন্ট করি না, বিকজ অফ সে এটার ইন্ড ইউজার না। ইন্ড ইউজার হচ্ছে কাস্টমার, যে এটাকে মেইনলি কনজিউম করে, ইউজ করে। হুম আর যে প্রবলেম, সেটা কতটা অ্যাডজাস্ট করছে আমার সলিউশনটা, আমার হুম application-টা, এই জায়গায় আচ্ছা হচ্ছে আমার মেন জায়গা। অন্য কোনো জায়গায় আমি কাউন্ট করবো না। কারণ আমি দিন শেষে তাকে চাবো আহ, আপনার তার প্রবলেমটার সাথে আমার সলিউশনটা কত অ্যালাইন, এবং কোন কিছু মিস আছে, এবং এটাকে আরো এমফেসাইজ করা যায়, ইনহেন্স করা যায় তার ইউজটা, এইটাতে আমি চাবো বরং ইন্সপেকশনের জায়গাটাতে আনতে, এবং তার ফিডব্যাকের উপরে বেস করেই, এবং দেন অ্যাজ এ প্রোডাক্ট ওনার আমার একটা ডিসিশনের জায়গা থাকবে, কিন্তু হুম ইম্পর্টেন্ট ফিডব্যাক হচ্ছে তারা। দেন আমি ডিসিশন নিব, ডিপেন্ডস অন আমার ক্যাপাবিলিটি, কাস্টমার নিডস, হুইচ অন দ্য ফার্স্ট ওয়ান। এটা ওকে প্রোডাক্ট ওনার একটা বিশাল এরিয়া, যেটা আপনি যখন প্রোডাক্ট ওনারের, অনেক সময় যেমন ধরেন আমি প্রোডাক্ট ওনার এবং প্রজেক্ট ওনার, প্রজেক্ট ম্যানেজার, দুইটার রোল প্যারালালি প্লে করছি, তখন যেটা ইস্যু হয় যে প্রোডাক্ট ওনারের রোলটা খুবই ইম্পর্টেন্ট ফর প্রোডাক্ট ডিসিশন। আর ধরেন কিন্তু এখানে স্ক্রাম মাস্টার একটা কাজ আছে, সেটা প্রোডাক্ট ওনারের সাথে অ্যালাইন হওয়া, যাতে প্রোডাক্ট ওনার ঠিক মতো আগাচ্ছে কিনা, সে ইম্পিরিক্যাল প্রসেসটা বুঝতেছে কিনা, এইটা অ্যাজ হুম এ স্ক্রাম মাস্টার হিসেবে আপনার বোঝার জায়গা আছে। যে বাই দ্য ওয়ে, আপনি প্রোডাক্ট ওনার সম্বন্ধে কোনো আইডিয়া আছে কিনা সেটা আমি জানি না। মোস্টলি এক একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করে, যেমন ধরেন আপনাদের ইন্টারনালি যে অ্যাপ্লিকেশন, ধরেন আপনার একটা হুম অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, হুম হুম এখানে একজন প্রোডাক্ট ওনার লাগবে, হুম যে ডিসিশন দিবে হুম কোন ফিচার গুলো আগে আসবে। মানে আপনার আপকামিং স্প্রিন্ট, স্প্রিন্ট বলি আমরা একটা টাইম ফ্রেমকে, 2 উইকস এর একটা কাজকে, হুম নেক্সট স্প্রিন্টে আমরা কোন কাজগুলো করব, এইটার ডিসিশনটা মোস্টলি প্রোডাক্ট ওনার ডিসাইডেড করে, বাট এটা তার একক ডিসিশন না, অ্যাজ এ হুম কালেক্টিভ ডিসিশন, বাট হি ইজ দ্য রেসপন্সিবল। সে হুম তাদের সাথে কমিউনিকেট করবে, টিম মেম্বারদের সাথে কমিউনিকেট করবে, দেন হুম সে অর্ডারটাকে ম্যানেজ করবে, প্রোডাক্ট ব্যাকলগ আমরা বলি, দেন একটা আপকামিং স্প্রিন্টে শুরু হইলে অ্যাজ এ টিম মেম্বার, যারা ডেভেলপার আছে, কিউএ আছে, ইউএক্স আছে, তো ওরা তখন ওই এক্সিকিউশনের পার্টটা ওই স্প্রিন্টে করবে। সেহেতু আপনার হুম পয়েন্ট, ব্যাক টু দ্য ইন্সপেকশন, এই ফিডব্যাক বা ফিডব্যাক লুপটা মেইন এন্টিটি হচ্ছে ইন্ড ইউজার বা কাস্টমার। জি বুঝতে পারছি, ক্লিয়ার। আরেকটা পয়েন্ট ছিল ভাই, সেটা হচ্ছে যে আপনি যদি একটু আগের স্লাইডটাতে যান, আপনি একটা যেখানে ভুকার কনসেপ্টটাকে হাইলাইট করানোর চেষ্টা করছেন, রাইট? এইখানে আমি দেখতে পাচ্ছি যে এক্স এক্সিস বরাবর নলেজ এবং ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি, রাইট? সো এইখানে চারটা কোয়াড্রেন্টে ভাগ দেখতে পাচ্ছি। একটা কোয়াড্রেন্টে কমপ্লেক্সিটি আছে, তারপর হচ্ছে এম্বিগুইটি, আনসার্টেনিটি অ্যান্ড ভোলাটিলিটি, রাইট? সো হ্যাঁ, হ্যাঁ। এইখানে এইটা কি আসলে মানে জাস্ট সেট করা চারটা সেকশন, নাকি হচ্ছে যে নলেজ এন্ড আনপ্রেডিক্টেবিলিটির উপর ডিপেন্ড করে দেয়ার কোঅর্ডিনেট গুলো আসলে ভোলাটিলিটি ঠিক এই জায়গাটাতেই হবে, বা না, লাইক? এটা ওইভাবে না, বুঝতে পারছি, গুড কোশ্চেন। ওইভাবে না, এটা আসলে মেইন আচ্ছা। কথাটা হচ্ছে আপনার যখন এই বিষয়গুলো যখন হাই হবে, দেখেন হাই আর লোয়ের একটা ফ্যাক্ট আছে। হুম হুম তো হুম এই জিনিসগুলো হাই যতই হবে ততই আনপ্রেডিক্টেবিলিটি আসবে। হ্যাঁ। আর আচ্ছা। আপনার এই বিষয়গুলো মানে নিচের লাইনটাকে, নলেজটাকে, মানে এখানে আপনার আহ এই সেন্ট্রাল পয়েন্টে হাইটা হচ্ছে সবকিছু হাই, আর নলেজটার হাই। মাঝামাঝি যখন আপনার এল এর পয়েন্টটা আছে, সেটাকে হ্যাঁ। বুঝতে যাচ্ছে যে আপনার এটা মাঝামাঝি আছে। বাট আপনার যেটা লেভেলে হাই, ধরেন আপনার এই ভুকা হাই, হুম দেন আপনার হাই পয়েন্টে আপনি আছেন। আর ভুকা লো, দ্যাট মিনস আপনার চ্যালেঞ্জটা লো। পয়েন্টটা বুঝতে পারছেন? মানে ধরেন একটা প্রোডাক্টের হুম যদি ভুকা দিয়ে আপনি অ্যাসেস করেন, হুম হুম অ্যাসেস করে দেখলেন এটা হাই। ওকে। আবার অ্যাসেস করে দেখলাম হাই। সো হাউ টু অ্যাসেস দ্যাট, যেটা হাই কিনা সেটা আমি আসলে বুঝবো কি, যদি আমার ওই পার্টটা ভোলাটিলিটিতে পড়ে বা এরকম, নাকি আসলে হ্যাঁ, ওই? এটা কোনো ওইরকম মানে একদম স্পেসিফিক ফর্মুলা নাই, বাট যেটা হইতে আচ্ছা। পারে প্রোডাক্টের নেচার অনুযায়ী। যেমন ধরেন আপনি তো ইজিলি বুঝবেন যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করবেন, এটার হুম আনসার্টিনিটিটা কেমন, এটার কমপ্লেক্সিটিটা কেমন। হ্যাঁ। হুম যেমন একটা অ্যাপ্লিকেশন শুধুমাত্র ধরেন কাস্টমারের লয়ালিটি নিয়ে ডিসকাশন করছে, ধরেন হুম লয়ালিটি ম্যানেজ অনলি অনলি। ধরেন হুম আমরা একটা সেলুনে গেলে, ধরেন
আমাদের একটা দেখবেন কার্ড দেয়, যে মেম্বারশিপ কার্ড দেয়, রাইট? কাইন্ড হুম অফ লয়ালিটি ম্যানেজমেন্ট। এখন আপনার যদি প্রোডাক্টটা হয় শুধুমাত্র একটা লয়ালিটি ম্যানেজমেন্টের উপরে, জাস্ট হুম কাস্টমারের আপনি ডাটা থাকবে, সে কয়বার কোন অর্ডার করছে, এটার ক্ষেত্রে থাকবে, মানে প্রোডাক্টের এরিয়াটা খুব ছোট, তখন হুম ডেফিনেটলি আপনি এটাকে হাইলি ভুকা বলবেন না। হুম বাট একটা সিআরএম হবে এটার, তখন এটাকে আপনি মানে ডেফিনেটলি এটা একটা হাই ভুকা প্রোডাক্ট, রাইট? হুম ওকে তখন আপনার এটাকে ফেস করার জন্য মানে নলেজটা এবং ওই এমপিরিক্যাল প্রসেসটার ক্ষেত্রে আপনার যেতেই হবে। সেটা আপনি যত ক্লোজ টু ভুকা বা হাই টু ভুকা, আপনার তত আপনার ক্লোজ টু এমপিরিক্যাল প্রসেসে আসতে হবে। যত লো টু ভুকা, তখন আপনি এত ক্লোজ টু এমপিরিক্যাল প্রসেসে না আসলেও হবে, আপনি এটাকে হুম ভাবে ম্যানেজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, ঠিক আছে এটা এটা হুম এটা এটা ভুকার বিষয়ে আপনি সিম্পলি গুগল করলে হাজার হাজার আর্টিকেল পাবেন। বাট ভুকাটা মেনলি ওরা মিন করতে চাচ্ছে এই কারেন্ট সোসাইটি বা কারেন্ট গ্লোবালি এখন আমরা এই ওয়ার্ল্ডে ফেস করতেছি, এটা অনেকদিন ধরে এবং আরো বাড়তিছে, ডে বাই ডে বাড়তিছে। এটা জাস্ট ভুকাটাকে ডিফাইন করার জন্য একটা জাস্ট ডেফিনিশন, নাথিং ইলস। আমি এটাকে একদম অ্যানালাইসিস করি নাই হাই লো টু বি অনেস্ট, বাট এটার ইমেজটা আনার রিজন হচ্ছে ভুকাটাকে ডিসক্রাইব করা, নাথিং ইলস। হুম ওকে, সো এই এরিয়াতে আমার মনে হয় কোনো সরি, এইটাতে আপনার কোনো আর কোশ্চেন আছে এমপিরিক্যাল না প্রসেস? নাও ক্লিয়ার হুম ওকে, নেক্সট আপনার আমরা যেটা অলরেডি একটা জিনিস কভার করছি, যেটা কভার করি নাই, অ্যাজাইল মেইনলি 4 ভ্যালুস 12 প্রিন্সিপাল উপরে আছে। সেটা কিছু প্র্যাকটিস এবং টুলস প্রসেসের কথা বলা আছে, সেটা আমরা আসবো। আর এখানে একটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং ফর মাইন্ডসেটের উপরে বেস করে আমি আপনাকে বলছিলাম, সেটা হচ্ছে মাইন্ডসেটটাকে এখানে টপ রাখার অন্যতম রিজন আছে। কারণ ধরেন আপনার মাইন্ডসেটটায় প্রবলেম আছে, হ্যাঁ, যেটা বেস হুম করে হচ্ছে ভ্যালুস প্রিন্সিপালের উপরে, হ্যাঁ। তো এই মাইন্ডসেটের প্রবলেম থাকলে আপনি যখন টুলস এবং প্রসেসে যাবেন, তখন আসলে খুব বেশি কাজ করবে না, সত্যি কথা। মানে আপনার ফাউন্ডেশনটা রং, আপনি জাস্ট টুলস এর উপর, যেমন জিরার কথা শুনছেন আপনি? সরি জিআর জিরা, 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 জিরা হচ্ছে আপনার ধরেন, ও জিরা হুম হ্যাঁ, জিরা হচ্ছে একটা মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, মোস্টলি ধরেন অ্যাজাইল বা যে কোনো স্ক্রাম যারা ইউজ করে তারা এই টুলসটা ইউজ করে, এই প্রজেক্ট টুলসটা ম্যানেজমেন্ট টুল। ওকে ওকে হ্যাঁ, হুম তো ধরেন জাস্ট ধরেন অনেকে অনেক কাজে ইউজ করে, টিকিটিং এর জন্য জিরা ইউজ করে। জাস্ট আপনার একটা বোর্ড, ওই বোর্ডে আপনার কাজগুলো অ্যাড করা থাকে এবং ভিজুয়াল থাকে যে কে কোনটা কাজ করতেছে, কোনটা রিলিজ হচ্ছে, এবং এটার সাথে সবকিছু ইন্টিগ্রেশন থাকে। ধরেন হুম আপনার একদম আপনার কোনটা রিলিজে আছে সেই লেভেলে যায়, কেউ চাইলে ওই স্টিকেটের কোডও দেখতে পারে, চাইলে গেলে ওই কোডের লিঙ্কও দেওয়া থাকে। তো হুম একদম মানে সব ইন্টিগ্রেশন থাকে। তো জিরা একটা টুলস, আমি বললাম যে ধরেন আপনি অ্যাজাইলের মাইন্ডসেট ভ্যালুস প্রিন্সিপাল কিছুই বুঝতেছেন না, হুম আপনি হুম টুলস খুব ভালো বুঝতেছেন, সত্যি কথা ওইটা আপনাকে কাজ করবে না, কারণ টুলসটা ইউটিলাইজ করতে হলে আপনার মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে আগে। তো অনেক সময় যেটা হয় আমরা টুলস নির্ভর হয়ে যাই, হুম যেটা প্রবলেম। এখন টুলস যেমন অনেকে দেখবেন শুধু জিরা অপারেট করতে পারে, আপনি যেহেতু আচ্ছা অ্যাজাইল আসতেছেন, অনেকে বলেন যে আমি জিরা অ্যাডমিনিস্ট্রেশন হায়ার করতে চাই, বুঝছেন? হুম এটা দেখবেন মার্কেটে আছে বা গ্লোবালি আছে। বাট বাট জিরাটা হচ্ছে সিম্পল একটা টুলস, নাথিং ইজ। এটাকে কিভাবে রান করবেন, এটা আপনি আপনি হিউম্যান, আপনি কিভাবে রান করবেন, কিন্তু আপনি কোনো মাইন্ডসেট, কোনো ভ্যালুস ভায়োলেশন করতে পারবেন না। আহ, যদি আপনি ভ্যালুসই না বুঝেন, আপনি ভায়োলেশন কিভাবে করবেন, ঠিক না? হুম রাইট তো এই কারণে জাস্ট এটা একটা হাই লেভেল আইডিয়া দেওয়া হয়েছে যে কোনটা টপ মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনটা, ডেফিনেটলি টুলস ইম্পর্টেন্ট, বাট টুলসটার বেসটা হচ্ছে এইগুলোর উপরে, মানে মাইন্ডসেট ভ্যালুস প্রিন্সিপাল প্র্যাকটিস দেন টুলস। এটা হুম একটা মানে ফ্লোটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে ধরেন লেস ভিজিবল মোর পাওয়ারফুল, আর মোর ভিজিবল লেস লেস পাওয়ারফুল। পাওয়ারফুল হ্যাঁ, হুম ধরেন ওকে আপনার মাইন্ডসেট যদি মানে ক্লিয়ার না হয়, অথবা টুলস আর ধরেন মানে টুলস খুব ভিজিবল এক্সাম্পল, হুম তখন আপনি আসলে এখানে
বাই ডেফিনিশন মনে হচ্ছে যে আপনি খুব ভালো টুলস ইউজ জানেন, বাট দিন শেষে ভ্যালুসটা আপনি আসলে ডেলিভারি দিতে পারবেন না, কারণ আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার না, আপনি কি দিতেছেন হুম এটা জানতেছেন না, বুঝতেছেন না। তো এটা একটা জাস্ট একটা হাই লেভেল সিনারিও। দেন দ্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেটের টপিকস, যেটা হুম খুব ইম্পর্টেন্ট আপনার টিম ডেভেলপের ক্ষেত্রে। অ্যাজাইল মোস্টলি গ্রোথ মাইন্ডসেটের জন্য, ফিক্সড মাইন্ডসেট পিপলের জন্য অ্যাজাইল না। হুম কোনো রাইট। আইডিয়া আছে হোয়াট ইজ ফিক্স এবং হোয়াট ইজ গ্রোথ? ইয়া, ফিক্সড মাইন্ডসেট হচ্ছে যে আসলে আমি যেটা জানি সেটাই ঠিক, এবং এইটা হিসেবেই অ্যাকশনস গুলোকে ডেলিভারেবলস করা আর কি। আর গ্রোথ মাইন্ডসেট মানে আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আই নিড টু, আমার আরো অনেক জানার আছে, সো আমি যদি কোনো কিছু আমার জানার বাহিরে পাই, নতুন কিছু পাই, সেটাকে আমি আসলে সেটাকে অ্যাডাপ্ট করা আর কি, মানে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করা, এইটাকে বলতেছি আমার কাছে মনে হয় যে গ্রোথ মাইন্ডসেট। মানে যেটা ফিক্স মাইন্ডসেট বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমি যতটুকু জানি বা যেটা মনে করি আহ, সেটাই ঠিক, এর বাইরে কোনো কিছু ঠিক নেই আর কি, বা এর বাইরে এটা করা যাবে না। ঠিক আছে, এইটা আর কি, এইটা ডিফারেন্স মনে হয় আমার কাছে। হ্যাঁ, এটা এটা একটা ডেফিনেটলি ইটস গুড আইডিয়া। এবং হুম লার্নিং এর প্যাটার্নের ক্ষেত্রে অনেক সময় দেখবেন মানে আম, অনেকে দেখবেন হ্যাঁ আপনি যেটা বলছেন অনেকে নিতে চায় না। হ্যাঁ, যেমন ধরেন আপনি টিম মেম্বার যেহেতু চালাচ্ছেন বা অনেক বছর কাজ করতেছেন, দেখবেন অনেকে মানুষের মধ্যে তারা খুব রিজিড, মানে চেঞ্জ হতে হুম চায় না। এবং রাইট। তার পয়েন্টটা থেকে দেখবেন অনেক এই পার্সোনালিটি আমাদের দেশে সাউথ ইস্টে খুব অ্যাভেলেবেল। এটা অ্যাভেলেবল বেশি। হুম এটা খুবই প্রবলেমেটিক, যেটা এই জন্য বলছি যে আমি এই জন্য আমি খুবই কোনো কোম্পানিতে কাজ করার আগে কালচারটা খুব দেখি। কারণ হুম যদি আপনি গ্রোথ হন এবং একটা ফিক্স মাইন্ড টিমের সাথে কাজ করেন, খুব হুম চ্যালেঞ্জিং হয়ে যায় আলটিমেট। ইদার আপনার সরে আসতে হবে, নাহলে আপনার চেষ্টা করতে হবে তাদেরকে ইমপ্রুভ করার, হুইচ ইজ হুম হুম চ্যালেঞ্জিং। হুম আর হুম হিউম্যান চেঞ্জ করা এত ইজি না। অলরেডি রাইট। ধরেন একটা মানুষ 30 এক্সাম্পল ওভার করছে, সে তার মাইন্ডসেট নিয়ে বড় হয়েছে, সে আপনার কথা নিবে না। যেমন ধরেন এখনই যদি একটা এক্সাম্পল দেই, আমাদের সমাজের মধ্যে একটা কনসেপ্ট আছে খুবই কমনলি, ধরেন ডিপেন্ডস অন স্টেটাস, ডিপেন্ডস অন দ্য ব্যাকগ্রাউন্ড, আমরা তাকে ওভাবে ট্রিট করি, বাট এই ট্রিটমেন্টটা রং। হুম হুম রাইট। আপনার ট্রিটমেন্টটা করা উচিত ডিপেন্ডস অন হিজ আন্ডারস্ট্যান্ডিং, হিজ লেভেল অফ স্কিলস, হিজ, সেহেতু তাকে আপনাকে আগেই একটা মানে বায়াসড হয়ে তাকে ট্রিট করাটা খুব খারাপ। যেমন হতে পারে একজন রিক্সাওয়ালা, হতে হুম পারে হুম যে কোনো কিছু, আমাদের সমাজের মধ্যে এরকম একটা মাইন্ডসেট আছে যে সে হয়তো কম জানে, বাট ডেফিনেটলি রাইট। সে একটা বিষয় আমার থেকে বেশি জানতেই পারে, সে হুম, এরিয়াতে ফার্স্ট বা হয়েছে। একটা স্পেসিফিক এরিয়াতে সে আমার থেকে বেশি জানে। হ্যাঁ, এবং হইতে আমরা পারে এটা। নলেজটাকে হুম নলেজটাকে ডিফাইন করে ফেলছি জাস্ট গ্রাজুয়েশন অর মানে কে কোথায় পড়াশোনা করছে এটার উপরে আমরা আপনার নলেজটাকে ডিফাইন করে ফেলছি। রাইট রাইট। আপনি যদি দেখেন গ্লোবালি এখন এই জিনিস থেকে ফুল অনেক সরে গেছে। এখন দেখবেন গুগল বলেন বা খুব টপ আইটি কোম্পানি হায়ারিং ক্ষেত্রে আপনার সার্টিফিকেশন দেখে না, এটা নিয়ে সে খুব কাউন্ট করে না, এবং এটা অনেক সরে গেছে। এখন কোম্পানিগুলো দেখবেন এটা চায়ও না, বিশেষ করে সফটওয়্যার কোম্পানিগুলো হুম চায় যে রিয়েল লাইফ আপনি কাজটা পারেন কিনা। ধরেন একটা ছেলে খুব ভালো জাভাস্ক্রিপ্টে পারে, আমার লাগবে খুব ভালো একটা ছেলে ধরেন হুম জাভাস্ক্রিপ্ট পারে, এখন তার ধরেন সে এসএসসি কমপ্লিট করে নাই, এটা আমার ক্ষেত্রে প্রবলেমটা কি? মানে এটা আমার আমার প্রবলেমটা কি? মানে হুম এই ক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে প্রবলেমটা কি? সে যদি রাইটলি ডেলিভারি দিতে পারে একটা কাজ, এক্ষেত্রে সার্টিফিকেট ওয়াই ব্যারিয়ার? আমি বলতেছি না সার্টিফিকেট দরকার নাই, মানে আমি হুম মিন করছি মাইন্ডসেট সমাজের যে ডেভেলপ হয় এই হুম গুলোতে ভাঙা উচিত। সেটা হচ্ছে যে এখানেই গ্রোথ মাইন্ডসেটের পয়েন্টটা, যে আপনাকে দেখতে হবে যে যেমন আমরা স্কিলটাকে ডেফিনেশন করি, একটা মানুষ ভালো যে জুতা সেলাইতে পারে, এটা কি একটা স্কিল না? অবশ্যই স্কিল। এখন এই স্কিলটাকে আমরা ভ্যালু দিতে চাচ্ছি না, আমরা বলতে হুম চাচ্ছি যে এটা একটা লো গ্রেডেড স্কিল। ওয়াই? অবশ্যই। সে শুধু হয়তো ইংলিশ পড়তে পারে না, বাংলা পড়তে পারে না, এটা তো হুম একটা কমিউনিকেশন স্কিল, তার হয়তো এটা নাই। হুম 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 But সে তো একটা কাজ পারে, স্কিল, সে একটা কাজের স্কিল, হুম সে তো সে স্কিলফুল, তার থেকে ওই বাট জায়গায় আমার বেটার। এরিয়াটা ডিফারেন্ট, বাট এরিয়া ডিফারেন্ট, বিকজ যে ভালো ইংলিশ বলতে পারে, হ্যাঁ সে কমিউনিকেশন একটা এরিয়া, সেখানে সে স্কিল, মানে তার মানে তো এই না যে সে সব কিছুতেই এক্সপার্ট। সে
ওইটাই বললাম যে আপনি যে উদাহরণটা দিয়ে জুতা সেলাই করতে হয়, সে তো যে ভালো ইংরেজি বলতে সে তো আর জুতা সেলাই করতে পারবে, ভালো জুতা সেলাই করতে পারবে না। তারপর হচ্ছে সে ভালো ফার্নিচার তৈরি করতে পারবে না। সো রাইট এরিয়া ডিফারেন্ট। সো ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট টাইপের মানুষ স্কিল হইতেই পারে, রাইট? হুম রাইট। এবং এখানে কেন আমি রিডিপেন্ড করলাম, আমি যেমন ধরেন আমি লাস্ট আমার এই কোম্পানিতে আমরা যখন হায়ারিং করি দেখছি হুম খুব ভালো ইউনিভার্সিটি থেকে ছেলে পেলে আসছে, কিন্তু হুম খুব বেসিক বিষয় সে জানে না। তখন এক একজন এক এক রিয়েলিটি, ধরেন কেউ হুম পড়ছে, ধরেন জাস্ট টাকা আছে, বাবার টাকা আছে, পড়ছে, হুম বাট হুম হুম একটা সিজিপিএ দরকার, কন্টিনিউ করছে, হুম মিনিমাম একটা সিজিপিএ দরকার পড়ছে, অনেক ভালো সিজিপিএ দেখছি রিয়েল লাইফ কোশ্চেনে এসে আটকাইছে। যেমন আমি আমার কাজিনকে, ছোট অনেক, তো যখন এই যে ইউনিভার্সিটিতে ভর্তি হলো এর আগে আমি বলছি যে তুমি একটা জাস্ট পাবলিকে পড়ো, প্রাইভেটে পড়া আমার কাছে মনে হয় টাকা নষ্ট, বিকজ অফ হুম আমার কাছে এরকম কোনো সিএসসি এর সিলেবাসটা এরকম কোনো কমপ্লিকেটেড সিলেবাস মনে হয় নাই যেখানে পাবলিক আর প্রাইভেটের সাথে, আমি এখানে টিচারের হতে পারে কোয়ালিটি ডিফারেন্স, এটা এগ্রি, হুম বাট যদি ইচ্ছা থাকে এবং সে যদি পার্সোনালি ফার্স্ট ইয়ার থেকেই সে এই এরিয়াগুলোতে জানা শুরু করে, ফোকাস দেওয়ার ট্রাই করে, আমার মনে হয় যে সে প্রাইভেটে টাকা খরচ না করলেও পারে। এটা আমার অপিনিয়ন। হুম রাইট এটা মানে আমি বলছি না সবাই আমার এখন এগ্রি করবে। আমি বলছি হুম শুধু তুমি টাকা ওয়েস্ট করো না, পাবলিকে পড়ো, কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই তুমি বেসিক জানা শুরু করো, একটা ল্যাপটপ কিনে নাও, ওর মাকে বলছি কিনে দিছে। তো হুম তুমি কি করো, নিজে নিজে জানার চেষ্টা করো, তখন ক্লাসের এরিয়া গুলো যখন আসবে তুমি কানেক্ট করে ফেলতে পারবে, এবং তুমি টু হুম ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যেই তুমি প্রোগ্রামিং এর বেসিক গুলো যখন জেনে যাবা, তুমি নিজে থেকে হুম ইনভেস্ট করা শুরু করে দাও। তখন তুমি আফটার গ্রাজুয়েশন তুমি একটা জায়গায় তুমি অ্যাটলিস্ট একটা ফাউন্ডেশন লেভেলের স্কিলফুল ছেলে হবা, তুমি ঢুকতে পারবে। তুমি রাইট গ্রাজুয়েশন জন্য ওয়েট করো না, এটা হুম একদম আমি। তো সে যাক আলহামদুলিল্লাহ, এটা আমার সাজেশন শুনছে। কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদিও সিএসসি তে এত স্ট্রং না, বাট চান্স পাইছে, তার বাসা যেহেতু কুমিল্লাতে, সে কাছাকাছি, তো ওইটাতে আচ্ছা ভর্তি। হুম তো যাক সে কন্টিনিউ করতেছে, বাট তার সিজিপিও খারাপ না, বাট আমি বলছি যে তুমি সিজিপির দিকে ফোকাস দিও না, এইটা আমি হুম বলছি। তোমার একদম আউট অফ 4 তোমার 3.9 লাগবে, প্লিজ এটাতে ফোকাস দিও। right, হ্যাঁ তুমি মান সেটাই সম্মান নিয়ে বাঁচো, মানে তুমি হ্যাঁ একটা 3+ মার্ক পাও, যদি 3.5 প্লাস মাইনাস পাও, উইচ ইজ ভালো। আমি বলবো না তুমি খারাপ পাও, বাট এটা তোমার মেইন জায়গা না। তুমি হুম ইন দ্য right, মিন ফার্স্ট ইয়ার থেকে শুরু করো। তো ওইটা শুরু করছে যে, তো আমার পয়েন্টটা ছিল এখন গ্লোবালি হচ্ছে ফোকাস হচ্ছে স্কিল বেস, এটার বোঝার জন্য আপনার গ্রোথ মাইন্ডসেট লাগবে। এটার জন্য আমি রিলেভেন্ট করতে চাচ্ছিলাম যে আমরা কিছু জিনিসে আটকে গেছি, হ্যাঁ, যে আমরা সরতে পারতেছি না আমাদের মাইন্ডসেট গুলোর কারণে। এগুলো থেকে যত আপনি ওপেন হবেন, সরে আসতে পারবেন, লজিক্যালি বিষয়গুলোকে ডিল করবেন, দেখবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং, টিমের আন্ডারস্ট্যান্ডিংটা অন্যভাবে সে ডিল করতেছে। সে তো অ্যাজাইল 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 অ্যাজাইলিস্ট সবাই খুবই মানে ম্যান্ডেটরি হচ্ছে টিম মেম্বারদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ হইতে হবে। ফিক্স মাইন্ডসেট টিম মেম্বার নিয়ে আপনি খুব বেশি কন্টিনিউ করতে পারবেন না, একদম ট্রাস্ট মি, পারবেন না। হুম এখন কোশ্চেন আসতে পারে যে ভাই কিভাবে আমি টিম মেম্বারদের গ্রোথ মাইন্ডসেট করবো, দ্যাট ইজ আ চ্যালেঞ্জিং পার্ট, বাট আই হোপ আপনি দ্য ডিফারেন্সিয়েট বুঝতে পারছেন। যেমন অনেক সময় আমরা রিস্ক নিতে ভয় পাই, এটাও কাইন্ড অফ ফিক্স মাইন্ডসেটের কনসেপ্ট। অনেক সময় আমরা লার্নিংটাকে মানে মানে ফেইলটাকে আমরা নেগেটিভলি দেখি, ফেইল হুম নেগেটিভ হুম কিছু না। আপনি যদি কোয়ালিটি, আপনি যদি ইন্টেনশনালি ভালোভাবে চেষ্টা করে কোনো কিছুতে ফেইল করেন, এটা ফেইল না, ইটস লার্নিং, এটা একটা হুম উইন। এখন আমরা এটাকে ফেইল ডেফিনিশন করছি, হ্যাঁ। আপনি শুধু শুধু টাকা নষ্ট করে একটা মানে একটা কোম্পানির 5 বছর একটা ডেভেলপ করলেন, বা 2 বছর একটা অ্যাপ্লিকেশন বানাইলেন, যেটা আপনার ইফোর্টটাও ছিল, এটা তো আমরাই আমাদের ইন্টেনশন জানি, রাইট, কোনটা লামসাম রাইট ইফেক্ট আর হুম কোনটা আসলেই আমি চেষ্টা করছি। কারণ আমি তো পারফেক্টলি এক্সিকিউশনে মানে পারফেক্টলি আমার প্রোডাক্টটা হিট করবে এটা আমি জানি না, বাট আমার চেষ্টাটা কতটুকু ছিল, এটার হুম উপর বেস করে আমি একটা বিশাল লার্নিং পাইছি। এটার উপরে আমার নেক্সট স্টেপটা এটার উপরে বেস হবে। যেহেতু আমি দেখেন সলিড একটা লার্নিং এর মধ্যে আগাচ্ছি, আমি হুম ভালো একটা লার্ন করতে পারছি, এটা একটা অ্যাসেট না? রাইট প্রসেস এখন অনেক কোম্পানি এই অ্যাসেটটাকে অ্যাসেট ভাবে না, ভাবে যে বাই দ্য ওয়ে, এটা হচ্ছে বিষয়। So, এটা হচ্ছে একটা খুব মেজর ফ্যাক্ট টিম মেম্বারদের মধ্যে, গ্রোথ অ্যান্ড ফিক্স। আচ্ছা, ব্যাক টু দ্য টপিকস। এখন এখানে একটা শর্ট ভিডিও আছে, আপনি চাইলে এটা দেখতে পারেন, এটা জাস্ট ফর দ্য মাইন্ডসেট মোটিভেশন। এটা আমি প্লে করবো না যেহেতু আপনার এটা বোর হয়ে যেতে পারে, বাট আমি আপনার সাথে শেয়ার করে রাখবো এটা আপনি ওকে হুম এখন ব্যাক টু দ্য ম্যানিফেস্টো, যেটা আমি কভার করতে চাচ্ছিলাম। ধরেন সেটা খুব ইম্পর্টেন্ট টপিকস, যেই দুইটার উপর বেস করে আসলে অ্যাজাইলের মাইন্ডসেট। তো 4 ভ্যালুস এবং 12 প্রিন্সিপাল। বিফোর beautiful. টু জাম্প টু দিস 2 থিংস,
এই পর্যন্ত হিস্ট্রিটাকে অ্যালাইন করার ক্ষেত্রে আপনার পুরো জার্নিটা ক্লিয়ার বা কোনো কোশ্চেন আছে কিনা? আমি চাচ্ছি ফ্লোটা আগে ধরতে না পারেন। এখন ঠিক আছে ভাই, এখন মধ্যে ক্লিয়ার, নো প্রবলেম। ওকে ফাইন। নেক্সট ধরেন চারটা ভ্যালুর কথা বলা হয়েছে, সেটা অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনোটা কি এখানে খারাপ ভালো বলা হচ্ছে না বা লাগবে না বলা হচ্ছে না এরকম না। যেমন ধরেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারাকশন হুম ওভার প্রসেস অ্যান্ড টুলস, এটা ধরেন প্রথম ভ্যালুস চারটা ভ্যালুর মধ্যে। এর মানে না প্রসেস অ্যান্ড টুলস আমাদের দরকার নাই, আমাদের প্রসেস অ্যান্ড টুলস দরকার আছে। মানে বাট ব্যাপার হচ্ছে যে প্রসেস এন্ড টুলস এর থেকে আমাকে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনস এর উপর প্রায়োরিটি দিতে হবে বা রাইট 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 ফোকাস থাকতে হবে। রাইট, ধরেন ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন, ধরেন কাস্টমার, ওকে, এখন হুম কাস্টমারের ইন্টারাকশন এবং তার বা বা টিম মেম্বার, ওকে, হুম ইন্ডিভিজুয়াল হুম ব্যক্তির বা টিম মেম্বারের আপনার ফিডব্যাকস বা তার কমিউনিকেশন বা তার ফিডব্যাকসটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং ইন্টারাকশনটা মোস্ট ইম্পর্টেন্ট, রেদার দেন আমি একদম প্রসেস এবং টুলস ওরিয়েন্টেড হয়ে যাই, মানে হিউম্যান এখানে রিলেভেন্সি আছে, রেদার দেন আপনি ফুললি প্রসেস অ্যান্ড টুলসে যদি অপটিমাইজ হয়ে যান, হুম। এইটাকে এখানে এমফেসাইজ করে না। মানে আমাকে ইন্ডিভিজুয়াল মানে পার্সোনালিটি বেস করে আমাকে আসলে প্রসেস ডিফাইন করতে হবে, ব্যাপারটা এরকম আর কি। হুম, মানে সবার জন্য একই রুলস বা একই প্রসেস অ্যাপ্লাই রাইট। করলে দ্যাট ইজ নট বি অনেক সময় আমরা একদম রাইট। খুবই রিজিড হুম হয়ে যাই প্রসেসের উপরে, টুলস হুম এর হুম উপরে, হুম কিন্তু প্রসেস টুলস তো আমাদের জন্য, আমি যদি এটা হুম চেঞ্জ করতে চাই আমি করতে পারবো, আমার করতে দেওয়া হুম উচিত। ধরেন হুম আপনার জন্য, আপনার কোম্পানির প্রোডাক্টের জন্য যেই জিনিসটা খুবই ফিট হবে, হুম আমার প্রোডাক্টের জন্য সেটা না ফিট হইতে পারে। কারণ হুম আপনি কোম্পানি বলে দিল যে না এই প্রসেস টুলস এর বাইরে যেতে পারবা না, তাহলে এটা প্রবলেম। হুম বরং আমি টিম মেম্বার থেকে ফিডব্যাক নিলাম যে হুম না, আমার প্রোডাক্টের নেচার এইটা, হুম এই কারণে আমার এই প্রসেসটা ফিট হচ্ছে না, একটু অ্যাডজাস্টমেন্ট দরকার, হুম প্রসেসটাকে অ্যাডজাস্ট করতে দেওয়া উচিত এবং এটা মাস্ট দেওয়া উচিত। হুম সেকেন্ড ওকে পয়েন্ট হচ্ছে ওয়ার্কিং সফটওয়্যার, যেটা খুব ইম্পর্টেন্ট, কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। এখানে এগেইন আবার বলি, ডকুমেন্টেশন জরুরি, আপনি জানেন, আপনি লং টাইম ধরেন এই ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ডাটা নিয়ে কাজ করতেছেন, ডকুমেন্টেশন ডেফিনেটলি নো ডাউট দরকার আছে। নো নো হুম কিন্তু খেয়াল করে দেখেন, আমরা যদি এত হারে ডকুমেন্টেশন ফোকাস হলাম যেখানে আমি সফটওয়্যারটা ডেলিভারির ক্ষেত্রে আমি খুব পিছিয়ে যাচ্ছি বা হুম একটা ওয়ার্কিং চাঙ্ক আমি দিতে পারতেছি না, হুম সেটাকে এমফেসাইজ করে না। রেদার দেন সফটওয়্যার ওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ, রেদার দেন আপনি খুব হাইলি ডকুমেন্টেড করতেছেন একটা হুম ইয়ে, এটাকে প্রায়োরিটি দিতে বলতেছে যে ওয়ার্কেবল সফটওয়্যার, কোনো কিছু কাজ করার মতো ফাংশনাল কিছু তুমি ডেলিভারি দেওয়া তোমার জন্য জরুরি, রেদার দেন তুমি খুব ইন্টেন্সিভলি তুমি ডকুমেন্টেশন করতেছো। হুম হুম নেক্সট কাস্টমার কোলাবোরেশন, কন্ট্যাক্ট নেগোসিয়েশন, এটা খুবই ইম্পর্টেন্ট ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের। ধরেন ট্রেডিশনাল প্রজেক্ট মানে দেখবেন একটা কন্ট্রাক্ট থাকে, আপনারা হয়তো কাজ করলে দেখবেন, যখন আমরা একটা কাজ শুরু করি একটা কন্ট্রাক্ট থাকে, রাইট? হুম কন্ট্রাক্টটার ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে চেঞ্জ করি, কিছু আপ এন্ড ডাউন করি, রাইট? হুম হুম তো এটাকে কন্ট্রাক্ট নেগোসিয়েশন বলে। আর বাট এখানে কাস্টমারকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ওভারঅল অ্যাজাইল কিন্তু ফুললি কাস্টমার সেন্ট্রিক, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি এটা অলওয়েজ কাজে দিবে, এটা মাথায় রাখতেই হবে। হুম ফুললি বেস অফ কাস্টমার সেন্ট্রিক, কাস্টমার হচ্ছে এখানে মেইন, মানে পাওয়ার অফ সোর্স, হুম কাস্টমার যেটা বলে সেটাই মানে রাইট। মানে right, এক্সাম্পল, মানে কাস্টমারের উপরে বেস করে আমি সবকিছু বানাই, আমার উপরে বেস করে আমি সবকিছু বানাই না। হুম সেহেতু কাস্টমার কোলাবোরেশনের উপরে বেস করে আমি আমার স্কোপ চেঞ্জ করব, আমি হুম আমার চেঞ্জ গুলো আনবো, কিন্তু হুম আমি কন্ট্রাক্ট যেটা আসছে স্টেক হোল্ডার থেকে বা যে আমাকে বিজনেস ডিলটা দিছে, সে বলতেছে যে কন্ট্রাক্টের এদিক ওদিক চেঞ্জ নেগোসিয়েশন করা লাগবে, ফাইন, বাট এটা কি কাস্টমারের সাথে কোলাবোরেশন করা না এটা তোমার মন মতো বলা, মানে এখানে হুম রিলেভেন্সটাকে কাস্টমারকে টপ আনা হচ্ছে, এটার উপর বেস করে আপনি কন্ট্রাক্ট নেগোসিয়েশন করেন, সমস্যা নাই, কিন্তু কন্ট্রাক্টটাকে একদম কন্ট্রাক্ট ফিক্সড এইটারে নেগোসিয়েশন করতেছি, কিন্তু আমি আসলে কাস্টমার প্রবলেমটা বুঝতেছি না, ওটার বেস না রেখে আমি জাস্ট ডকুমেন্ট চেঞ্জ করতেছি আমার হাইপোথিসিস উপর বেস করে বা স্টেক হোল্ডার হাইপোথিসিস উপর বেস করে। দ্যাট ইজ নাম্বার থার্ড। দেন লাস্ট ওয়ান হচ্ছে রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং প্ল্যান, ইটস রিলেভেন্ট টু দ্য থার্ড পয়েন্ট। ধরেন আপনি একটা স্ট্রিক্টলি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট ফোকাস হুম সাথে, ধরেন আপনি খুবই স্ট্রিক্ট একটা প্ল্যানে ফলো করতেছেন, এইটার আগে থেকে সেট হয়েছে, এটা আপনি এ টু জেড এভাবেই যাবেন,
অ্যাজ এ টিম, অ্যাজ এ মাইন্ডসেট পার্সপেক্টিভে আপনাকে অলওয়েজ রেডি থাকতে হবে যে যে কোনো সময় চেঞ্জ আসতে পারে, হুম হুম ওইটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। হুম এবং এটা দেখবেন ট্রেডিশনালি বা আমাদের কোম্পানিগুলোতে এটা খুব একটা প্রবলেম, আমরা চেঞ্জটাকে এগ্রি করতে চাই না। হ্যাঁ, হুম একটা হুম প্ল্যান করে কাজ করতেছি, 30% করে ফেলছি, এই সময় এসে তুমি বলতেছো এটা চেঞ্জ, এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হয়। হুম বাট হুম এখানে যে ইনসাইটটা বোঝা উচিত, আমাকে মার্কেটে টিকে থাকতে হলে আমাকে খুবই আহ, যেটা আপনি আগে বলছিলেন, ফ্লেক্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট কারণ এটা কিন্তু আমার আর আপনার স্বার্থের জন্য হচ্ছে না। আমার এই প্রোডাক্টটাকে টিকিয়ে রাখতে হলে আমি দেখছি, যখন আমি ফার্স্ট একটা একটা চাঙ্ক বা একটা স্মল পোর্শন সফটওয়্যার ডেলিভারি দিচ্ছি, এটার উপর ফিডব্যাক পেয়ে দেখছি যে আমার লং টাইম যে প্ল্যান ছিল, ওই ফিডব্যাকের উপর বেস করে দেখছি ওই প্ল্যানটা চেঞ্জ করতে হবে, কারণ কাস্টমারটা চাচ্ছে না। হুম আমি ভাবছিলাম কাস্টমার ওটা চায়। মানে আপনি রাইট। যে এখানে এখানে আমার একটা একটা পয়েন্ট শুধু আমি মানে একটা কনফিউশন বলতে পারেন কি, হ্যাঁ, হ্যাঁ, শিওর। এই যে রেসপন্ডিং টু চেঞ্জ, সো এইটারও কি কোনো একটা লিমিট আছে, অর হাউ ক্যান উই এটাকে আসলে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? আমি বলবো যে ম্যানেজ করতে পারি, বিকজ লাইক ফর এক্সাম্পল ওকে আমি 30% কাজ করছি, সো সেখানে গিয়ে একটা চেঞ্জ আসলো, সো আই উইল অ্যাকোমোডেট দ্যাট চেঞ্জেস, ওকে। সো সেটার উপর কাজ করতে গিয়ে দেখা গেল যে আবার একটা চেঞ্জ আসলো। সো এই এই যে চেঞ্জ গুলো আসতেছে, সো হাউ লং আই ক্যান একসেপ্ট দ্য চেঞ্জেস, অর এটা কি কোনো ইয়া আছে কিনা, মেজার আছে কিনা, হুম। যে আমি এই পর্যন্ত আসলে রেসপন্স করতে পারবো, বা এইটা হচ্ছে লিমিটস অর একসেপ্টেবল রেশিও, সামথিং কোনো কিছু আছে কিনা আর কি, এরকম। না, আমি এটা এটা আমি বুঝতে পারছি কিনা আমার হ্যাঁ, আমি কোশ্চেনটা? আমি পুরোপুরি বুঝতে পারছি, এটা একটা কমন প্রবলেম। এটা অনেক সময় ধরেন ইয়েতে ইয়ে করে। বাট এটা একটু ইয়েতে ধরেন আপনি স্ক্রামের যখন প্রসেস ফ্রেমওয়ার্কে যাবেন, ওই জায়গাটাতে আরো আরো ক্লিয়ার হবে। ধরেন আমরা ওকে কিভাবে ওকে ইনিশিয়েশন করি, ওকে বা কোন জায়গায় চেঞ্জ গুলো আনা দরকার। বাট এখানে এই এই জিনিসগুলো মোস্টলি মাইন্ডসেট রিলেভেন্ট। বাট আপনার কোশ্চেনটা ভ্যালিড। আমাকে যদি কন্টিনিউসলি চেঞ্জ করে টিম মেম্বার, তো মানে ইয়ে হয়ে যাবে। রাইট। চেঞ্জটার একটা স্কোপ আছে, একটা লিমিট আছে, বা একটা ইয়ে আছে। বাট এইখানে এটা বলার রিজন হচ্ছে জাস্ট মাইন্ডসেটটা ডেভেলপ করা, যে ওকে, যে আই আপনাকে নিড টু একসেপ্ট দ্য চেঞ্জেস, এটা। রাইট, বাট রাইট, আমরা ডিটেলস এ পরে হয়তো জানবো যে হ্যাঁ, হোয়াটস দ্য হ্যাঁ, রেশিও বা হোয়াটস দ্য লিমিট। ওকে ওকে, হ্যাঁ, মানে আন্ডারস্ট্যান্ড ফলোইং এ প্ল্যান, ধরেন আন্ডারস্ট্যান্ড। আপনাকে একটা ফিক্স প্ল্যান দিলেন, আপনি এখন বলবেন নো, না, দ্যাট ইজ নট ওয়ার্কেবল। হ্যাঁ, মানে এই মাইন্ডসেটটা দ্যাটস যদি ইট। হয়, টিমের মহল আমাকে বলছে যে এই বছরে আমি এই কাজগুলো করবো, ওকে, হুম বা এই হুম কোয়ার্টারে। হুম এখন মাঝখান দিয়ে আসলে আপনি বলুন না, আমি এই চেঞ্জ মানবো না, আমি এগ্রি না, টিম মেম্বার দেখে বসলো না, আমি করবো না, হুম আপনি তো বলছিলেন ওইটা। এখন হুম আপনি যখন টিম মেম্বারের মধ্যে মাইন্ডসেটটা তৈরি করবেন যে হুম আসলে change আসতে পারে বিকজ অফ দ্যাট, হুম বিকজ অফ হুম দ্যাটটা বুঝাইতে হবে। যেটা রাইট। হচ্ছে বিজনেসকে সার্ভাইভ করতে হলে আমি এমন কিছু বানাইলে, মানে এমন কিছু আমি এক্সিকিউশনে গেলে লাভ হবে না যেটা কাস্টমার চায় না। এখন চায়না, আমি রাইট, আমি এক্স্যাক্টলি। তো এই ভুকা এই কমপ্লেক্স প্রোডাক্টটাকে ডিল করতেছি। বাই দ্য ওয়ে, একটা লাইনে আমি ওটা মিস করছি কিনা জানি না, অ্যাজাইলের ডেলিভারিটা কি জানেন, একটা অ্যাপ্লিকেশনটাকে ফুললি ডেলিভারি না দিয়ে হুম স্মল চাঙ্ক ওয়াইজ ডেলিভারি দেওয়া, হুম যেখানে হুম ইন্সপেকশন অ্যাডাপশনে আসছে। হুম ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন ঠাস করে উবার, কিন্তু উবার হয়েছে, ধর ফেসবুকের এক্সাম্পলে যদি আসি, হুম হুম ফেসবুক কিভাবে দেখেন, ফার্স্ট ওদের ইনিশিয়েশন হয়েছে হার্ভার্ডের একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের একটা গ্রুপ অফ স্টুডেন্টকে একটা ইন্টারনাল চ্যাট করার জন্য ফেসবুক ফার্স্ট অ্যাপ্লিকেশনটা লঞ্চ করে। হুম 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 খেয়াল করে দেখেন কত স্মল স্কেল। কত স্মল স্কেল, রাইট। আর এখন ফেসবুকের প্রোডাক্ট দেখেন। হুম এখন আপনি যদি এখনকার ফেসবুকের সব প্রোডাক্ট নিয়ে আজকে মার্কেটে আসতে চান, চিন্তা করেন, তাহলে তো আসলে কখনোই সেটা লঞ্চ হইতো না। একটা হচ্ছে লঞ্চ হইতো না, কিন্তু মেন রিস্ক ফ্যাক্টরটা কি দেখেন, সে কিন্তু এইভাবে প্রোডাক্ট আনে নাই। হুম সে ফার্স্টে কি করছে, ফার্স্টে এই স্মল 50 জন একটা ডিপার্টমেন্টের একটা গ্রুপের সাথে ইন্টারনাল চ্যাটিং করে তাদের দেখছে এটার ভ্যালু আছে কিনা, সে এটাকে ভালো লাগতেছে কিনা, তার ইন্টারেস্টটা কোন জায়গায়, সে এটাকে ইউজ করতেছে কিনা, ওই যে এদের ফিডব্যাক নিয়ে 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 আজকে এই লেভেলে আসছে। সে কখনোই প্রোডাক্ট বানায় ফেলে নাই পুরোটা তার হাইপোথিসিস উপর বেস করে। সে অলওয়েজ স্মল স্মল চাঙ্ক কাস্টমারের উপরে টেস্ট করছে। যেমন আমরা যখন কোনো সফটওয়্যার বানাই, বেটা টেস্টটা কেন দেই, বা মাঝে মধ্যে দেখবেন খুব কুইকলি একটা বেটা টেস্ট দেই, যাতে হয়তো অনেক সময় বাগ ফিক্সিং হয়, অনেক সময় তার ফিডব্যাকটার উপরে বেস করে ইয়ে করে। তো হুম এই ফেসবুকের এক্সাম্পলটা আপনাকে খুবই রিলেভেন্স। ফেসবুক কিন্তু ফুললি অ্যাজাইল ওয়েতেই প্রোডাক্ট ডেভেলপ করছে, নাহলে ফেসবুক এখনো টিকে থাকতে পারতো না। হুম সহজ কথা।
আপনি খেয়াল করেন 10 বছরের ইনভেস্টমেন্ট একটা সফটওয়্যার বানানো, যদি সে বানায় এসে দেখে মার্কেট ইজ নট রেডি ফর দ্যাট প্রোডাক্ট, অর মার্কেট আপডেটেড হয়ে গেছে, অর প্রোডাক্ট কাস্টমার এটা চায় না, আপনার ইনভেস্টমেন্ট রিস্কটা আপনি দেখছেন? রাইট। আপনি 10 বছর আগে চিন্তা করে হাইপোথিসিসটা 10 বছরের পরে অথবা 5 বছরই ধরেন, এখন যে মার্কেটে কাস্টমারের যেই নেচার, ডিমান্ড, যে ইউজার পার্সপেক্টিভ, এইটা যে 1 বছর পরে থাকবে এটার গ্যারান্টিটা আপনাকে কে দিচ্ছে? হুম। এখন এই চ্যালেঞ্জটা আপনি ফেস করে কিভাবে সলভ করবেন? খুবই ইজি। ধরেন আপনার একটা প্রোডাক্টের প্ল্যান আছে, যে আপনি একটা ধরেন মাই স্পেস কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে। মাই স্পেস কিন্তু ফেসবুকের আগে ছিল, রাইট? আপনি জানি না মাই স্পেস পাইছেন কিনা, জাস্ট একই সোশ্যাল প্ল্যাটফর্ম, তখন কিন্তু ফেসবুক ছিল না। আচ্ছা আচ্ছা, না আমি মাইস্পেস করিনি। তো একই, এখন মাই স্পেস নাই, হুম হুম একই জিনিস, সোশ্যাল ইন্টারাকশনের প্ল্যাটফর্ম। হুম তো আপনার যেই ওয়েতে ডেভেলপ করতে হবে, যেই কারণে হুম Agile বারবার বলতেছে, সেটা হচ্ছে আপনাকে ধরেন আপনার পুরো প্রোডাক্ট, ধরেন একটা কেক, আপনি চাইলে পুরো কেকটা কমপ্লিট করেও বানাইতে পারেন, অথবা ইনগ্রেডিয়েন্টস গুলো সেম রেখে ছোট্ট একটা পোর্শন টেস্ট করাইতে পারেন, পারেন না? ধরেন পুরো কেকটা রেডি করতে যেই রকম ইনভেস্টমেন্ট লাগবে, ছোট্ট একটা টেস্টও তো একই রকম টেস্ট দিবে। মানে ধরেন একটা কেকের স্লাইস, ধরেন হ্যাঁ একটা স্লাইস অফ কেক, আর একটা ফুল কেক। একটা ফুল কেক বানাইতে যে ইনভেস্টমেন্ট, যে টাকা যাবে, এইটা যদি আপনি ফুল কেক বানানোর পরে আপনি মার্কেটে দেন, আপনার ইনভেস্টমেন্টটা হয়ে গেছে না? এখন যদি বলে যে না এটা টেস্ট ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা হয়ে গেল না অলরেডি? তাহলে আপনার অলরেডি ইনভেস্ট করে ফেলছেন, এখন বলতেছে রাইট। কাস্টমার চায় না, তাহলে এটা আপনার জন্য বিগ লস না? রেদার দেন আপনি যদি একটা স্মল চাঙ্ক টেস্ট করাইতে পারেন, এবং এই টেস্টের উপরে বেস করে আপনি আবার ইমপ্রুভমেন্টে যেতে পারেন, দেন ফাইনালি আফটার টেস্ট 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 করে, বাট টেস্টটা করতে হবে আপনার ইন্ড ইউজার, যেটা আপনার টার্গেট অডিয়েন্স, নট আউটসাইড অফ টার্গেট অডিয়েন্স। এটার উপর টেস্ট করে আপনি যখন ওই কেকটাকে ডেভেলপ করবেন অল্প অল্প করে, তখন ফাইনালি যে কেকটা আসবে সেটা কাস্টমারের ডিমান্ডের উপর বেস করে কেকটা, এখানে ফেল হওয়ার কোনো চান্স নাই। কারণ কাস্টমারই বলছে আমার এই জিনিসের টেস্টটা এরকম দরকার, যারা আমার টার্গেট বেস অডিয়েন্স সবাই না। এখন ফেসবুক যখন এই অ্যাপ্লিকেশনটা বানাইছে, ওরা বলছে যে না আমার চ্যাটিংটা এই জিনিসগুলো আনো, ভয়েস কল আনো, ভিডিও কল আনো, কন্টিনিউয়াসলি কাস্টমারের উপর ফিডব্যাক নিচ্ছে, অল্প অল্প করে ফিচার দিচ্ছে, দেন ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে এটা বড় হয়েছে। এবং আপনি আহ, আহ, আপনি গুগলের যে একটা প্রোডাক্ট ছিল, গুগল প্লাস, এটা ইউজ করছেন? জি প্লাস একটা প্রোডাক্ট ছিল কাইন্ড অফ গুগল ফেসবুক। প্লাস। জি প্লাস না। একটা ছিল। ওরা ওরা কিন্তু ওটা ইয়ে করে দিছে, মানে হুম হুম বন্ধ করে দিছে। তো আমার কথা হচ্ছে যে যেই প্রোডাক্ট গুলো আসলে কাস্টমার চায় না, বাধ্য হয়ে কিন্তু সবাই এটাকে আপনার সানসেট করে। বাট সানসেট কিন্তু আপনি জানেন এটা কস্টলি জিনিস, রাইট? রাইট। আপনি ডেভেলপ হুম করছেন, এটা হুম কন্টিনিউসলি আপনার কস্টিং নিচ্ছে যতদিন একটা হুম ফিচার হুম লাইভ। আমার লাস্ট কোম্পানিতে আমরা অনেক প্রোডাক্ট, অনেক ফিচার সানসেট করা লাগছে। আমার হুম আমার কাছে সানসেট তো মনে হয় কস্টলি না, বাট না, সানসেট কস্টলি, প্লাস হচ্ছে প্রত্যেক দিন এটার জন্য আমার একটা বিল যাচ্ছে, যতদিন এটাকে আমি বাঁচায় রাখছি। হুম তো বাই দ্য ওয়ে, তো স্ক্রাম বা অ্যাজাইল আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের কনসেপ্টটাই বলে অল্প করে প্রোডাক্টের টেস্টটা করে করে বেস করে ফিডব্যাক দিয়ে ফাইনালি আস্তে আস্তে এটাকে প্রোগ্রেস করতে। এক্ষেত্রে মার্কেটের চ্যালেঞ্জটা সে ফেস করে আগাচ্ছে, এবং সে কন্টিনিউসলি অ্যাডাপ্টেশনের মধ্যে আছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ বেস অফ অ্যাজাইল অর স্ক্রাম। হুম সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে অল্প আকারে টেস্ট দিতে হবে, টেস্ট করে করে এদের ফিডব্যাকের উপরে বেস করে আপনি তাদের ফিডব্যাক উপর বেস করে অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করতে হবে। আপনার মনের মতো করে বানাইলে কোনো লাভ নেই, বানাইলে হবে না, রাইট, এক্স্যাক্টলি। কারণ আপনি ইউজার না এখানে। আপনি কি করেন, এটা কাস্টমার আপনাকে কেয়ার করে না, আমাকে কাস্টমার কেয়ার করে না। হুম কাস্টমার রাইট। কাস্টমার কেয়ার করে তার প্রবলেম। ধরেন আপনি রাইড শেয়ারিং এর প্রবলেমটাই আপনি বুঝতে পারেন নাই, আপনি একটা রাইড শেয়ারিং অ্যাপ বানাই দিচ্ছেন, এটা বানাই কোনো লাভ নাই। লাভ নাই আসলে। প্রবলেমটাই আপনি ধরতে পারেন নাই যে আসলে রাইড শেয়ারিং এর প্রবলেমটা কি। কেন রাইট শেয়ারিং আসলে দরকার সেটা তো আসলে বুঝতে হবে। রাইট। তো আপনি কিন্তু এটার ভ্যালিডেট কি, সাইন্টিফিক প্রসেস কি, আপনি হুম খুব কুইকলি যদি মার্কেটে যেতে পারেন এবং কাস্টমারকে অল্প করে টেস্টটা দিতে পারেন, এবং তার ফিডব্যাকের উপরে বেস করে যখন আপনি প্রোডাক্টটা ডেভেলপ করতে থাকবেন, এটা কিন্তু অবশ্যই একটা ভ্যালিডেট ফর্মুলা। এখানে কোনো হুম ধরনের রিস্ক ফ্যাক্টরটা এমনি কমে যায়। রাইট। ওকে, সো এটা ছিল মোস্টলি আপনার ভ্যালুস এর পয়েন্ট। আমার মনে হয় আমাদের একটু ব্রেক দরকার, অথবা আজকে কি ক্লোজ করব, কারণ আমি আই ডোন্ট হ্যাঁ, নো।
ঠিক আছে, নো প্রবলেম ভাই, আজকে আমরা ক্লোজ করতে পারি কারণ অলমোস্ট। একসাথে খুব বেশি কনজিউম করাটা টাফ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা হয়তো শুরু করতে পারি প্রিন্সিপাল দিয়ে কালকে বা নেক্সট ডে। রাইট। আজকে পর্যন্ত, এই পর্যন্ত আপনার কোনো কোশ্চেন থাকলে ওয়েলকাম, আপনি করতে না, আমার এই পর্যন্ত কোনো কোশ্চেন নাই, বাট আমার কাছে আমি যদি মনে করেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে কোরিলেট করতে যাই, তো সেক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি আর কি, যদি শিওর আপনার শিওর শিওর। সময় থাকে, অথবা উই ক্যান ডিসকাস টুমোরো বা নেক্সট সেশন আমার অলসো। মনে হয় নেক্সট ডে আমার একটা মিটিং এ জাম্প করতে হবে, এই জন্য আমি ওকে আসলে ওকে, দ্যাটস নো প্রবলেম, নো বাট প্রবলেম। আমি ওয়েলকাম, বাট আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আপনার ক্ষেত্রে কিছুটা একটু রিলেভেন্স আপনাদের প্রোডাক্ট গুলোতে একটু ডিফারেন্স, এটা আমি প্রথম ডিসকাশনে আমি বুঝতে পারছি আপনি যখন ইন্ট্রোডাকশন হুম, দিচ্ছেন। এটা মেইনলি আপনি খুবই ইন্টারাক্ট করতে পারেন, যদি আপনি একদম র সফটওয়্যার ডেভেলপমেন্ট মধ্যে থাকতে পারতেন খুবই ইন্টারাক্ট করতে পারতেন। বাট রাইট। মানে একটা টিম যখন আপনি একটা সফটওয়্যার একদম স্ক্র্যাচ থেকে বানাচ্ছে, হ্যাঁ, কাস্টমারের জন্য, হুম। ইন্টার এরাও কিন্তু কাস্টমার, আপনার স্টেক হোল্ডার, আপনার টিম মেম্বার, তারাও ইউজ করবে, যারা ইউজার তারাই মেনলি ইন্ড ইউজার, মানে যারা মেনলি User, ইন্ড, আমি আমি ওইভাবেই চিন্তা করি, আমি যখন চিন্তা করি যে রাইট, ফিনান্স থেকে একজন আমার কাছে আসে, দেন সেই সে আপনার স্টেক হচ্ছে আমার হোল্ডার, এন্ড ইউজার, সে সেই কিন্তু আপনার আমার সবচেয়ে আসলে পাওয়ারফুল স্টেক হোল্ডার। রাইট। সো আমি ওইটাই মনে করি যে সে হচ্ছে এন্ড ইউজার, সে আমার অর্গানাইজেশনের কেউ না, সে, আমি চিন্তা করি যে সে একজন পারফেক্ট, বাইরে একজন মানে হ্যাঁ, সিম্পল ইউজার হইলে কি করতো, আমি আসলে রাইট সেভাবেই চিন্তা করি, রাইট রাইট এবং আমি রাইট। ওইভাবেই কোরিলেট করার চেষ্টা করি আর কি। না না, তখন এটাই রাইট এইখানে যেমন একটা পয়েন্ট আছে যে কাস্টমার কোলাবোরেশন এন্ড কোলাবোরেশন, কাস্টমার কোলাবোরেশন করতে গিয়ে যে একটা ফেস করছি আমি, একটা এক্সপিরিয়েন্স আমি হয়তো সেটাই শেয়ার করতে ছিল, বাট আমরা এটা নেক্সট সেশনে শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। থাকবে, শেয়ার করবো আর কি। তো ঠিক আছে, আমি আসলে ওইভাবেই ইন্টারাক্ট করে করেই ইয়ে করতে চাই, আগাতে চাই। তাহলে হচ্ছে যে আপনি যে প্রথমে যে পয়েন্টটা বলছিলেন যে লার্নিং এর মেইন টার্মটা হচ্ছে যে ইউ নিড টু কনভিন্সড। রাইট রাইট রাইট, আমি এটা আমাকে বিশ্বাস আসলে করি। আমি যদি নিজেই কনভিন্সড না হই যে স্ক্রাম রিয়েলি ওয়ার্কস বা কিভাবে রাইট এটাকে আসলে রাইট ডেভেলপ, সো না হলে আসলে আমি এটাকে প্র্যাকটিসও করতে পারবো না, আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না, বা আমি এটা আসলে ধরে রাখতে পারবো না, যা শুধু রাইট আমার জানা হয়ে গেল। সো রাইট, ওই কনভিন্সড হওয়ার জন্য তো আমাকে আমার কিছু রিয়েল কেস সিনারিওর সাথে ইন্টারঅ্যাক্ট করেই আমাকে ইয়ে করতে হবে যে হ্যাঁ, দিস ইজ হাউ ইট ওয়ার্কস, রাইট। অ্যাবসলিউটলি এইটাই শিওর। তো আর কি। সো না না, আমি ঠিক স্ট্রংলি আছে। এটা বিলিভ করি, কেন জানেন আমি এটা বলছি, আমি এটা বিলিভ করি নট অনলি, আমি এটা এই ওয়েতেই, আমি ধরেন আমার মানে অ্যাজাইল কোনো প্রফেশনাল লার্নিং না, টু বি অনেস্ট। আমি এই বিষয়টাকে মানে একদমই মানে বুঝার ট্রাই করছি, দেন আমি এটাকে প্রত্যেকটা বিষয়ে অ্যালাইন করে রিয়েলিস্টিক সাথে এটা মেক সেন্স করছে, দেন আমি এটাকে মানে এগ্রি করছি যে না এটা কাজ করে। বাট একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, মানে পুরো ওয়ার্ল্ডে এমন কোনো কনসেপ্ট নাই যেটা 100% ট্রু আর রং, নাথিং লাইক দ্যাট। আপনি যদি এক্স্যাক্টলি, ধরেন দ্যাট ইন ওয়াজ দ্য ফিউচার, ট্রুথ। যদি কোনো বেটার অপশন আসে, দ্যাট ইজ আ হুম গ্রোথ মাইন্ডসেট, আপনি হুম। অ্যাডজাস্ট করার জন্য ওপেন থাকতে হবে। ধরেন রাইট রাইট। স্ক্রামের একটা এরিয়া কাজ করতেছে না, ধরেন হুম এক্সাম্পল, ধরেন হুম আমি আপনাকে চ্যালেঞ্জ করতে হবে এই জায়গায়, আমাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি হুম। স্পার্ম প্র্যাকটিশনার, দ্যাট ডাজন্ট মিন আমি এটাকে চ্যালেঞ্জ করবো, আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। রাইট রাইট এই রাইট। জিনিসটা এইখানে এইভাবে ওয়ার্ক করতেছে না, আপনার হুম বেটার অপশন থাকলে ওটা যাওয়া উচিত। বাট হুম ওভার এখানে খুবই সলিড বিষয় যে মাইন্ডসেট গুলোতে, এই যে আপনাকে বললাম গ্রোথ মাইন্ডসেটের কথা বললাম, অ্যাজাইলের ইয়েটা হুম বললাম, কাস্টমার সেন্ট্রিকের কনসেপ্টটা বললাম, হ্যাঁ, টিম হুম ডেভেলপমেন্টের কনসেপ্টটা বললাম, একটা পজিটিভ এবং ইম্পেরিক্যাল প্রসেস বললাম, এগুলো কিন্তু ইউনিক জিনিস, এগুলোর চেঞ্জের কিছু নাই, এগুলো ট্রু ফ্যাক্ট। এখন বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো কিছু অ্যাডজাস্ট করা লাগতেই পারে, এখানে আপনি অবশ্যই অবশ্যই আপনি ওপেন থাকতে হবে যে এই জায়গাতে আমার এই চেঞ্জ, এইটা আমি কেন করবো, আমার এখানে কাজ করতেছে না আমার প্রোডাক্টের সাথে, আমার নেচারের সাথে, এই চ্যালেঞ্জ গুলো ওপেন থাকা উচিত। এইভাবেই এটা ডেভেলপ করে একটা ইমপ্রুভমেন্ট লেগে যাবে। বাই দ্য ওয়ে, জিয়া ভাই, আই ডোন্ট নো ওভারঅল আপনার সেশন কেমন লাগছে, বাট আমি চেষ্টা করছি আমার মতো করে না না, যে, ঠিক আছে, ইটস ওকে ভাই। সো ফার সো গুড। আসলে যতগুলো কোশ্চেনই রেইজ হয়েছে আপনি ট্রাই করছেন সেগুলোকে ক্লিয়ার করার জন্য। সো দ্যাটস দ্য মেইন পয়েন্ট অ্যাকচুয়ালি। সো ইন্টারেক্টিভ সেশনের আর কি। সো আই হোপ ইটস ওকে, কমপ্লিটলি গুড। আই মিন, আমার কাছে মনেই হয় না যে আসলে উই পাস 2 hours অলরেডি। সো এটা ইন্টারেক্টিভ সেশন হয়েছে, এটাই একটা প্রুফ আপনি বলতে পারেন আর কি। সো সেশন ওয়াজ গুড। তাহলে ভাই নেক্সট আমরা আসলে ফ্রাইডে 10টার দিকে বসতেছি, রাইট? হ্যাঁ ইনশাল্লাহ, জাস্ট এই উইকটা একটু ধরেন